যেখানে আমরা বসেছি জাদুঘর, একসময় আমরা পাকিস্তান আমলে দেখি জাদুঘরের বানান লেখা হতো অন্তস্থ জ দিয়ে, এখন লেখা হয় বর্গ জ দিয়ে। এটা আপনারা নবযুগে যারা জন্মেছেন তারা হয়তো খেয়াল করেন নাই। আচ্ছা, সেখানে জাদু মানে জাদুবিদ্যা যখন আমরা বলি সেটা ম্যাজিক মনে করা হয়। ম্যাজিক কথাটা আসে মেজাই থেকে। মেজাই মানে অনেকটা মৌলবীর মতো, পুরোহিত। তো যারা রহস্য সমাধান করতেন তাদেরকে মেজাই বলা হতো। তো সেটার থেকেই মাগুস, মেজাই হচ্ছে প্লুরাল, এখান থেকে ম্যাজিক আসছে। তো এইখানে আমাদের ম্যাজিকটা হচ্ছে আমরা সব বিদ্যা এখন বিদেশি ভাষায় অর্জন করতে বাধ্য হই, এই জন্য ইংরেজির কথাটা তুললাম। যেমন জাক লাকার সাহেবের লেখা যে আমরা পড়ছি তাও ইংরেজি অনুবাদে। আপনাদের মধ্যে 2-4 জন আছেন যারা ফরাসি জানেন, উনি তো ইংরেজি জানতেন না, সব কিছু ফরাসি ভাষায় লিখেছেন। তার ইংরেজি বক্তৃতা আমি শুনেছি, সেটা দেখলে আপনারা হাসবেন। এইভাবে ফরাসিরা ইংরেজি বললে যা হয়, আমার ইংরেজিও সেরকমই হয় আমি অনুমান করি। তারপরেও আমরা ইংরেজিতেই বলি এখানে। আপনাদের সাথে বাংলায় বলতে পারার সুবিধা পাওয়ার জন্য আমি জাহিদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম সমস্যা হলো, ধরেন আমরা বিদেশি ভাষায় পড়ে এটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করি, অনুবাদে কিছু সমস্যা দেখা দেয় আমাদের। মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। কবিগুরু গেটে এক জায়গায় বলেছেন, পিপল হিয়ার অনলি হোয়াট দে আন্ডারস্ট্যান্ড। এটা জার্মান ভাষার কথা আমি ইংরেজিতে বললাম, যে মানুষ যেটা বোঝে শুধু সেটাই শোনে, কাজে আমি কি বলি এতে কিছু আসা যায় না। আপনি যেটুকু বুঝতে প্রস্তুত সেটুকুই বুঝবেন। ফলে দুই ভদ্রলোকের মধ্যে শুধু ভুল বোঝাবুঝি হয়। এটা বিবাহিত লোকদের সংসারে দেখা যায়, যারা 40 বছর ধরে বিবাহিত, স্বামী স্ত্রী পরস্পরকে বলে 40 বছর তোমার সাথে সংসার করলাম কিন্তু তোমার বুঝবার পারলাম না। এই হচ্ছে সমস্যা। তো এই না বোঝাবুঝির মধ্যে কথা বলতে হবে। আপনারা যদি মাঝে মাঝে আমাকে থামান, আমি আপত্তি করব না। এদিক থেকে শুরু করি। এই যে বিশেষ প্রদর্শনীর আসবাবপত্র, সংরক্ষণাগার ও বিবিধ স্টোর, এটার ইংরেজি লেখা হয়েছে নিচে। আপনারা দেখেন তো অনুবাদে কোনো সমস্যা আছে কি না। বুঝতে হলে আপনাকে নিজে করতে হবে, করে খাওয়া বলে, লার্নিং বাই ডুইং, তাই না? দেখেন এখানে কি স্পেশাল এক্সিবিশন, ফার্নিচার, আসবাবপত্র আছে। এটা বাংলায় আরবি থেকে এসে বাংলা হয়েছে, কিছুটা সংস্কৃত কিছু আরবি মিলে বাংলা ভাষার এই যে শক্তি মেশাতে পারে আসবাবপত্র। তারপরে সংরক্ষণাগার, এটা আবার সংস্কৃত শব্দ, কঠিন। সংরক্ষণ করার ঘর, সম্যক রূপে রক্ষা করার ঘর, তাই না? এবং বিবিধ স্টোর, এখানে প্রশংসা করার মতো অনুবাদ। বিবিধের অনুবাদ হচ্ছে জেনারেল। আপনি সাধারণ বলতে পারতেন, সামান্য বলতে পারতেন, তা না বলছে বিবিধ বলেছেন। মানে ইংরেজিতে একটা অনুবাদ আছে মিসসেলেনিয়াস, কিন্তু এটা বিবিধ বস্তুর জন্য পারফেক্ট জেনারেল। কিন্তু স্টোর কথাটা একবার লিখেছেন, দেখেন, স্টোর ফর জেনারেল গুডস অ্যান্ড স্পেশাল এক্সিবিশন ফার্নিচার। বাংলা দেখেন দুবার লিখেছেন, একবার সংরক্ষণাগার, আবার স্টোর। মন তৃপ্তি মানছে না, বলে আমি লিখলাম বটে কিন্তু বোধহয় ঠিক হলো না। তাহলে আমরা কি করতে পারতাম, বিশেষ প্রদর্শনীর আসবাবপত্র ও বিবিধ দ্রব্যাদি সংরক্ষণাগার। স্টোর একবার লিখছি, সঙ্গে লিখছি। ইংরেজিতে কিন্তু পরিষ্কার হয়েছে, দেখেন, স্পেশাল এক্সিবিশন ফার্নিচার অ্যান্ড জেনারেল স্টোর, মানে স্টোর ফর স্পেশাল এক্সিবিশন ফার্নিচার অ্যান্ড। এইটাও ভালো ইংরেজি। ইংরেজির সুবিধা দেখেন বাংলার চেয়ে একটু বেশি। এইখানে আসেন এদিকে। আব্দুল করিম সাহিত্য, যারা দেখছেন না তাদের জন্য আমি পড়ে দিচ্ছি, আব্দুল করিম সাহিত্য বিশারদ রেফারেন্স লাইব্রেরি। এইটা হচ্ছে উত্তম অনুবাদের উদাহরণ। আব্দুল করিম সাহিত্য বিশারদ কোষ গ্রন্থাগার। আমরা বিশ্বকোষকে কীভাবে কেন ব্যবহার করি, ওখানে সব কথা, কমলার মধ্যে যেমন কোষ থাকে, এখানে বিভিন্ন এন্ট্রিতে থাকে। তাতে আমি দ্বিতীয়বার জানার জন্যে ওটা দেখি, নিশ্চিত হওয়ার জন্য। এটা কোষ গ্রন্থাগার। রেফারেন্স শব্দের বাংলা কী হইতে পারে? সকলে তথ্যসূত্র লেখেন, উল্লেখপঞ্জি লেখেন। আমাদের মতো দু একজন বেতমিজ আছে যারা লেখে দোহাই। দোহাই মানে সেকেন্ড, বলে হি সেকেন্ডেড মাই প্রপোজাল, তিনি আমার প্রস্তাব সমর্থন করলেন। কাজে যেটা দিয়ে আপনি আপনার বক্তব্য সমর্থন করেন সেটাকে দোহাই বলা যায়। দোহাই মানে দ্বিতীয়বার বলা। এটা হতে হয় কোষটা, তারও ভালো অনুবাদ। অর্থাৎ এইখানে এসে এই শিক্ষাটা আমি লাভ করলাম। তো বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র। এখন আমরা আসি, আমি আজকে যে বিষয়ে বলবার চেষ্টা করেছি সেখানে নিজেকে শুরু করি। বাংলায় যেটা আসছে সেটা আগে ইংরেজি থেকে শুরু করি। দুটো কিন্তু পরস্পরের অনুবাদ নয়, মানে কাছাকাছি। যেমন আমার বক্তব্য ছিল হজরত জাক লাকা সম্পর্কে কিছু বলা। হজরত বললে কেউ মনে করেন যে আমি তাকে নবী মনে করছি। হজরত মানে হচ্ছে যে মানুষের নাম নেওয়ার আগে উজু করতে হয়। আপনাকে আমি অ্যাড্রেস করতে পারি না, আপনার হাজিরাকে অ্যাড্রেস করছি। ইউর প্রেজেন্স, ইউর এক্সেলেন্সি। এই জন্য দি এক্সেলেন্ট জাক লাকা বলতে গেলে আমি হজরত বলতে পারি, এটা অনুবাদ করে বলা। অরিজিনালিটি, সেই কথাটা আমি আবার লিখতে পারতাম, দ্য অরিজিনস অফ দি সাবজেক্ট। কিন্তু একটা কথা দুবার ব্যবহার না করার জন্য আমি আর্কিওলজি লিখেছি। আপনারা জানেন আর্কাইক মানে পুরাতন, আর্কিও মানে হচ্ছে আদি।
আমি বলতে পারতাম সহজ মানুষের আদি কথা, তা না দিয়ে আমি আরও বাংলায় এটাকে আরও একটু জলো করলাম, মানে পানি মিশিয়ে দিলাম। জলো করে মানে জল মিশালাম, মানে মদ যখন করা হয় খাওয়া যায় না, একটু পানি দিতে হয়, তো সেটাকে করলাম সহজ মানুষ সমাচার। সমাচার মানে সংবাদ, খবর। এই বাংলায় যেটাকে সহজ মানুষ বলে সেইটাকে ইংরেজিতে কি বলে? আপনি সহজেই বলতে পারেন ইংরেজিতে কি বলে। তো আমরা যেহেতু সহজ মানুষ তো আমরা জানি ইজি ম্যান বললেই তো হয়, কিন্তু তখন অতা আর্লি ম্যান বলতে পারেন, দ্য ফার্স্ট ম্যান বলতে পারেন। আলবেয়ার কামু বলে ফরাসি উপন্যাসিক আছে, তার একটা বই আছে দি ফার্স্ট ম্যান। তো সেই না করে আমি সহজ মানুষ লিখেছি কেন, আমি আপনাদের বলি, এই কথা আমি দু একবার লিখেছিও। আমরা বাংলা কতগুলো শব্দের সাথে পরিচিত, যেমন যমজ, তাই না? দুইজন একসাথে জন্মালে যমজ ভাই, যমজ বোন, যমজ আর কি, একসাথে আমরা জোড়া, যুগল থেকে যমজ কথাটা আসছে। আরেকটা শব্দ আছে, আমার আগে যিনি জন্মেছেন তাকে অগ্রজ বলেন, যিনি পরে জন্মেছেন তাকে অনুজ বলেন। এখন যিনি আপনার সঙ্গে সঙ্গে জন্মেছেন তাকে কি বলবেন? তিনি সহজ। যেমন যেখানে কেউ জন্মায় নাই এটাকে অজ বলে, অজপাড়াগা, মানে এখানে কোনো সভ্যতার উদয় হয়নি। আরেকটা খারাপ শব্দ আছে বাংলায়, আপনারা জানেন, উচ্চারণ করতে দোষ হবে, অজাচার। নিয়ম আছে, মানুষের মধ্যে বিবাহের নিয়ম আছে, কে কাকে বিয়ে করতে পারবে, কে কাকে বিয়ে করতে পারবে না। যাকে বিয়ে করতে পারবেন না তাকে বিয়ে করা বা তার সাথে সেই ধরনের সম্বন্ধ স্থাপন করা, সেটাকে বলে অজাচার। এবং আবার ছাগলকে অজ বলে, সাপকে অজগর বলে। অর্থাৎ যেখানে জন্মের ঘটনা ঘটেনি, এটাকে ইংরেজিতে কী বলে? স্যাভেজ, ওয়াইল্ড। যেমন ক্লোদ লেভি-স্ট্রসের একটা বই আছে, আত্মজীবনীমূলক বই, অনেকটা প্রবন্ধের বই আর কি। এটার প্রথম অনুবাদ স্যাভেজ মাইন্ড, এখন নতুন অনুবাদ হয়েছে ওয়াইল্ড থিঙ্কিং, লা পঁসে সুভাষ। স্যাভেজকে ফরাসি বলে সুভাষ বলে, সুভাষ মানে হচ্ছে জঙ্গলের। তাহলে এই জন্য বলছি মানুষের সহজ জিনিসটা কি। আমি যে জন্মাই, আমার মধ্যে একটা জন্মাই জঙ্গলি মানুষ, আর একটা একই সাথে সভ্য মানুষ জন্মায়। দুইজন যদি একসাথে জন্মায়, দুইজন দুই দেহে নয়, এক দেহে দুইজন জন্মায়। এই যে আমরা কথা কথা সবাই আমি বলি, আমি কে? আমাদের দেশে যাদেরকে আমরা ফকির বা বাউল বলি, তারা এই চিন্তা করেছেন। অ্যাকচুয়ালি আমাদের দেশের দর্শনের যে চর্চা হয়েছে, দর্শন বলতে আমি ব্যাপক করতে বলছি, চিন্তার যে ধারা, তাতে কথাটা সহজ মানুষ আকারে উঠে এসেছে। আমাদের সর্বশেষ যার মুখে আমরা শুনেছি ইনি হলেন লালন ফকির, ফকির লালন শাহ। এখন সহজ মানুষ ভোজে দেখ না, কিন্তু সহজ মানুষ কে? তাহলে আপনাকে কল্পনা করতে, সহজের বিপরীত কী হতে পারে? আপনি বলতেন কঠিন হতে পারে। যেমন ওয়াইল্ড থিঙ্কিং যখন উনি বলছেন, সে মানে হচ্ছে থিঙ্কিং হুইচ ইজ ওয়াইল্ড, নট দ্য থিঙ্কিং অফ ওয়াইল্ড ম্যান। কিন্তু লোকে বুঝতে না পারি, দেখেন ইংরেজরা বহু বছর ধরে অনুবাদ করেছে, এইটাই আমরা পড়ে আসছি। বইয়ের নাম কি? দ্য স্যাভেজ মাইন্ড। কি মনে হয়? দ্য মাইন্ড হুইচ ইজ স্যাভেজ, এরকম মনে হয় না, মনে হয় দ্য মাইন্ড অফ দ্য স্যাভেজ। পৃথিবীতে মানুষ তিন প্রকারের। 19বিংশ শতাব্দীতে যাদেরকে অ্যাথনোলজিস্ট বলা হতো, এখন বলে অ্যানথ্রোপোলজিস্ট, তাদের মধ্যে একজন বিখ্যাত লুইস হেনরি মর্গান, আমেরিকান পণ্ডিত। 1877 সালে তিনি একটা বই লেখেন, সেই বইয়ের নাম এনশিয়েন্ট সোসাইটি। সেইখানে তিনি সমাজকে, ইতিহাসকে 3 স্তরে ভাগ করেন। মানুষ আদিতে ছিল জঙ্গলে সবাই, এরা হলো স্যাভেজ ম্যান। তারপরে মানুষ কিছুটা আধা সভ্য হয়েছে, এদের নাম বর্বর, বারবারিয়ানস। এবং পরবর্তীকালে আমেরিকানরা হলেন সভ্য, সিভিলাইজড। তারা এটা পেল কীভাবে? আমেরিকায় যখন প্রথম ইউরোপীয়রা পৌঁছলো, আমেরিকা বলতে আমি 2 আমেরিকায় বোঝাচ্ছি, দক্ষিণ এবং উত্তর। তারা যাদের দেখা পেল, যাদেরকে আমরা জনপ্রিয় ভাষায় বলেছি লাল আদমি। আজকাল তো আলবদরের মতো লাল বদর একটা বেরোচ্ছে না শব্দ, এটা লাল আদমিদের বলা হয়তো রেড ইন্ডিয়ান্স। তাদেরকে ওরা দেখে দিল, এদের মধ্যে ইনকা, আজটেক, মায়া ইত্যাদি বড় বড় সভ্যতার অস্তিত্ব জেনেও তারা, এমনকি ইউরোকোয়ারা এই লুইস হেনরি মর্গানকে তাদের পালিত পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তাদের বিস্তৃত শুধু শহর ছিল না, আইন কানুন ছিল বিস্তৃত। তারা মনে করেছে ওদের মধ্যে লেখা ছিল না, পরে দেখলো তাদের লেখাও আছে। তারপরেও তারা তাদের নাম দিয়েছে অসভ্য। অসভ্যের ইংরেজি হচ্ছে স্যাভেজ। এটা ফরাসি ভাষা থেকে নিয়েছে, মানে জঙ্গলি, সোজা কথায়। আমাদের দেশের জনপ্রিয় অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে, তারা গোটা পার্বত্য চট্টগ্রামকে এরকম অসভ্য এবং জঙ্গলি বলে চালু করেছে বহুদিন। আব্দুস সাত্তার আরণ্য জনপদে। এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত অধ্যাপকেরাও, যারা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারায়, তারাও বইয়ের নাম লিখেছে এরকম করে। শীত নামে পাহাড়ে, এই সমস্ত উপন্যাস ছোটোবেলা আমরা পড়েছি। মানে এটা বলে এক্সোটিসাইজেশন, আমেরিকানরাও তাই করেছে।
তাহলে অসভ্য মানুষ বলার জন্য স্যাভিজ কথাটা ব্যবহার করেছে। এখন আমরা বাচ্চাদের গাল দিয়ে বলি, এই অসভ্য কোথাকার, অসভ্য বর্বর, বর্বর দিতে বর্বর কারা খেয়াল করেন তো? যারা লোহার ব্যবহার শিখেছে, লেখাও হয়তো শিখেছে, কিন্তু ঠিক ইউরোপীয়দের মতো হয়নি। তাদের মধ্যে কারা আছে? চীনারা, ভারতীয়রা, আরবরা। আফ্রিকান যুগে তারা পরে অসভ্য তালিকায় নিয়েছে। উত্তর আফ্রিকা হচ্ছে বর্বর, দক্ষিণ আফ্রিকা মানে হচ্ছে আফ্রিকার দক্ষিণ ভাগ, কালো আফ্রিকা। তারা এখন ভাগ করেছে কি আফ্রিকা নোয়ার, মানে ব্ল্যাক আফ্রিকা। এখনও আছে সেটা। এখন এটা বলে কি, এখন নাম দিয়েছে কি, বিশ্বব্যাংক তো মজার কাজ করে, এটাকে নতুনভাবে শব্দ দিয়ে লিখেছে আফ্রিকা সাউথ অফ দি সাহারা। সাহারা মরুভূমির দক্ষিণ ভাগের আফ্রিকা হচ্ছে কালো আফ্রিকা, উত্তর ভাগের হচ্ছে সাদা আফ্রিকা, আপনার মরক্কো, আলজেরিয়া, লিবিয়া ইত্যাদি হয়ে মিশর পর্যন্ত। তো এই যে ভাগ, যেটাতে বর্বর, আমরা সেই ভাগে পড়তাম। আবার পরবর্তীকালে বলেছে ইউরোপের ভাষা এবং ধর্মের উৎপত্তিস্থল হচ্ছে এই বর্বর এশিয়া এবং আফ্রিকা। তো এই কথাগুলো মনে রাখলে সুবিধা হবে। কেন আমি সহজ মানুষ কথাটা বলছি, এই ব্যাকগ্রাউন্ডে গেলাম। তো ইউরোপীয় তো চিন্তার বিকাশ হয়েছে। সেই দিনও একজন আমাকে বলছিলেন যে ইউরোপীয় চিন্তা ছাড়া পৃথিবীতে আর কোথাও চিন্তা হয়েছে এমন আমরা মাঝে মাঝে ভুলে যাই। এবং সেটা কিন্তু গত বেশিরভাগ বলবো না 500 বছরের ঘটনা। ইউরোপীয় বিদ্যার দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, এবং সেটা প্রভাবিত হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল কি না সে তর্ক আপনারা করতে পারেন। তো সেই বিতর্কের ফল কি হয়েছে আমি সেটাই বলবো। এই যে ইউরোপ নতুন করে আবিষ্কার করেছে যে মানুষের মধ্যে, যেটাকে আমরা নিজেরা নিজেকে আমি বলি, সেটার ল্যাটিন গ্রিক শব্দ হচ্ছে ইগো। ইগো শব্দের আক্ষরিক অর্থ সংস্কৃত ভাষা হচ্ছে অহম, বাংলায় হচ্ছে আমি, অন্যান্য ভাষায় আরবিতে যেমন আনা বলে, সেরকম আমাদের অন্যান্য ভাষাতেও নানা শব্দ আছে। তো আমরা অহম থেকে অহংকার বলেছি। আজকাল বাংলায় হয়তো আপনারা আমিত্ব বলে একটা কথা বের করেছেন। এইটা জার্মান ভাষা, এটা হচ্ছে ইস, কেউ কেউ উচ্চারণ করেন ইহ, ICH এভাবে লেখে, ICH। তো এইটাকে ইহ, এইটা ফ্রয়েড কিন্তু ইক কথাটাই ব্যবহার করেছেন, কিন্তু ইংরেজি অনুবাদ করতে গিয়া ভদ্রলোকেরা এটাকে অনেকটা গাম্ভীর্যপূর্ণ করার জন্য লিখেছে ইগো। আপনারা এই শব্দ ফ্রয়েড বলে যারা শুনেছেন তারা প্রথমে ইগো, সুপার ইগো এবং ইড শুনেছেন। জার্মান ভাষায় আছে ইস, উবের ইস, এবং ইডটাকে, ইড মানে হচ্ছে অ্যাকচুয়ালি জার্মান ভাষায় ES দিয়ে লেখে। তো এই বাংলায় কি ইহা, ইংরেজিতে বললে আমাদের মন পুরোপুরি তৃপ্ত হয় না। আই, সুপার আই এবং ইট, এটা বলে কেমন জানে লাগে, তখন ইগো, সুপার ইগো এবং ইট বলে। অর্থাৎ রূপান্তরে কী হয়, আমি অনুবাদ দিয়ে কথাটা শুরু করলাম এভাবে। আমরা কথা বলছি কিন্তু 3-4 বার অনুবাদের মধ্য দিয়ে। কালকের বক্তৃতায় আমি বলেছিলাম ইয়গোগি ওয়াতিয়েঙ্গোর উদ্ধৃতি দিয়ে, ট্রান্সলেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজেস। ট্রান্সলেশন বিনে আমাদের উপায় নাই, কিন্তু মনে রাখলে ট্রান্সলেশন বিপজ্জনক। এই ইটালিয়ান বিখ্যাত প্রবাদ আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, ত্রাদুত্তরে ত্রাদিত্তরে, অনুবাদক হচ্ছে বিশ্বাসঘাতক। আর দ্য ট্রেটার, ট্রান্সলেটার ইজ এ ট্রেটার। এই যে কোথায় ট্রান্সলেটারটা চুরি করছে সেটা জেনে নেওয়া দরকার। তা আমার বক্তৃতা যেহেতু অনুবাদের অনুবাদ, আশা করি আমার বেইমানিগুলি আপনারা ধরবেন। দেখুন, জাক লাকার সম্পর্কে একটু বলি, যার সম্পর্কে বক্তৃতার মূল বিষয়। আমি অরিজিনালিটি বললাম কেন, অনেকে বলেন জাক লাকা ইজ এ মেয়ার কমেন্টেটর অন জিগমুন্ড ফ্রয়েড। আপনারা জানেন জাক লাকা নামের অর্থ কি আমি জানি না। জাক তো ফ্রান্সের যে কোনো লোকের টম, ডিক অ্যান্ড হ্যারির মতো। আমরা যেমন ইংরেজিতে জন বলি, মানে জাক বলে। জাক তো হাজার হাজার আছে। তো লাকার পরিবার ছিল তেল ব্যবসায়ী, ওইটা পারিবারিক নাম তার, লাক উচ্চারণ করে। আমরা বাংলা লেখার সময় আরেকটা কথা আপনাদের ফুটনোট দেই, আমি কোনো বিষয়ে বেশি কিছু জানি না, কারবার আমার ভাষা নিয়ে। লোকে প্রায় বলে সলিমুল্লাহ খানের বিষয় কী। পড়াশোনা যে বিষয়ে করি না কেন, আমি ক্রমশ দেখছি কি আমি একটা জিনিস নিয়ে সবসময় নাড়াচাড়া করি, সেটা হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে ক্রাফট, যেটা নিয়ে আমি লিখি। সুতরাং আমাকে ভাষা সম্পর্কে চিন্তা করতেই হয়। এই যে বললাম, হিন্দি ভাষার সাথে আমাদের একটা গণ্ডগোল আছে দেখবেন। আমরা যখন বলি সালমান রুশদি, যদি এটা হিন্দি অক্ষরে লেখে তখন লেখে সলমন। আমরা মোহাম্মদ লিখে ওরা লেখে মোহাম্মদ। এটা লেখে কেন? হিন্দিতে যদিও বা লেখে দন্ত স, ল, ম, ন, এটা যদি কলকাতার বাংলায় লেখে আনন্দবাজার, তারা সলমনই লেখে, কিন্তু পড়ার সময় সালমানই পড়ে। আমাদের বাংলা হলো তার বিপরীত। এই লোকের নাম হচ্ছে জাক লা কঁ, কিন্তু বাংলায় একলা ক লেখা চন্দ্রবিন্দু লিখলে কেমন জানি ন্যাংটা ন্যাংটা লাগে, তাই আমরা একটা অকারণে একটা আকার দেই।
হিন্দি যেমন অকারণে আকারটা বর্জন করে, বাংলা অকারণে আকার দেয়। হিন্দি আর বাংলা হচ্ছে ভাই ভাই ভাষা, একই ইন্দোপীয় গোত্র থেকে আসা। কিন্তু বাংলাদেশে বাংলা ভাষা আসার আগে যারা কথাবার্তা বলতেন, নানা এলাকায় নানা ট্রাইব কথা বলতেন, তাদের সাথে সংস্পর্শের কারণে আপনারা সিলেটের ভাষা বুঝতে পারেন না, চট্টগ্রামের ভাষা বুঝতে পারেন না। চট্টগ্রামের লোকই কিছুদিন বাংলা বলার পর চট্টগ্রাম ভাষা বোঝে না। এই পুরনো প্রবাদ আছে না, সিলেটে গিয়ে বাংলা ভাষা আহত এবং চট্টগ্রামে সে নিহত হয়েছে। এইটা হচ্ছে আগে কি ভাষা এখানে বিরাজমান ছিল ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর লোকেরা আসার আগে, এটা তার কারণ। এইখানে এইটাও একা দেখলাম, বাংলার সাথে হিন্দির পার্থক্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন বাংলা সংস্কৃত নয়, হিন্দিও সংস্কৃত নয়। হিন্দি সংস্কৃতের অনেক বৈশিষ্ট্য রক্ষা রেখেছে। ওরা রক্ষা বলে, আমরা রক্ষা বলি। ওরা পদ্মা বলে, আমরা পদ্মা বলি। কাজেই আমরা লেখার সময় লাকালিকি পড়ি, কিন্তু লাক। অনুরূপভাবে ওরা লেখার সময় সলমন রেখে পড়ার সময় পড়ে সালমান। ওদের তো সালমান শাহ না থাকলেও শাহরুখ খান আছে, সালমান খান আছে। ওই সালমান খানকে লিখবে সলমন খান। আচ্ছা, খাঁকে কিন্তু খাঁই লেখে, দন্তন্য লেখে না। ইংরেজিতে সে তো অ্যান লিখতে হয়, ইংরেজিতে চন্দ্রবিন্দু নাই। তা আমি খান হয়ে গেছি ওইভাবেই, আগে তো খাঁ ছিলাম। তো ভাষার কারণে বদলায়। তা আসুন, এখন জাক লাকা সাহেবের নাম হচ্ছে জাক লাক। তো আমরা বাঙালি বলি, লাকা বলি। কাজে আপনারা বেয়াদবি নিয়েন না ওটা। বলে আপনি তো ভুল উচ্চারণে ফরাসি পড়ছেন। ফরাসি তো ভুল উচ্চারণ করবেই। চট্টগ্রামের নাম তো আমরা ভুল উচ্চারণে চিটাগং বলি। আপনারা কেউ তো মাইন্ড করতেছেন না। এমনকি আমাদের দেশ আইন করে চট্টগ্রামের নাম চট্টগ্রাম ইংরেজিতেও লিখতে বাধ্য করেছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো লেখেনি। এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কেউ মামলা করেছে। মানে আমাদের কাজে আমি লাকা বললে আপনারা বলবেন যে ফরাসি জানে, লাকা বললে বলবেন ফরাসি জানে না। আমি তো ফরাসি জানি না। তো যা হোক, লাকা সাহেবের জীবনী আপনারা জানেন, তবু আমি আরেকবার বলি। গুরুত্বপূর্ণ জীবনী হচ্ছে 50 বছরের। 1932 সনে তিনি তার পিএইচডি থিসিস লেখেন, এবং পিএইচডি থিসিসের বিষয় হচ্ছে যে রোগকে প্যারানয়া বলে। উনি তখন সাইকিয়াট্রি পড়তেন, তখনও সাইকোঅ্যানালিসিস আবিষ্কার হয় নাই। ফ্রয়েড আসেন, কিন্তু উনি ফ্রয়েডের সাথে পরিচিত হয়েছেন এই 1920-এর দশকে। ফ্রয়েডের সাথে পরিচিত হওয়ার পর তিনি এই বিষয়ে যে থিসিস লিখেছেন, এটা বলে প্যারানয়েড সাইকোসিস অ্যান্ড ইটস রিলেশন উইথ দ্য পার্সোনালিটি, যদি ইংরেজিতে অনুবাদ করি। হ্যাঁ, তো সেই বইটা 1932 সনে বের হয়। এবং তখন ফ্রান্সে জানেন থিসিস লেখার সাথে ছাপাতে হয়, না ছাপালে আপনি ডিগ্রি পাবেন না। লাকা সাহেবের 4 বছর আগে আমাদের শহীদুল্লাহ সাহেব তার থিসিস প্রকাশ করেছিলেন, এই যে চর্যাপদের নিয়ে। কানহপা এবং সরহপাদের যে চর্যা, সেই কয়টা নিয়ে তিনি তিব্বতী ভাষার সাথে তুলনা করে এই থিসিসটা লিখেছিলেন। এইটাও তখন প্রকাশিত হয়েছিল প্যারিসে। তো এই হচ্ছে তার পরের বছর লাকা সাহেব আরেকটা প্রবন্ধ প্রকাশ করেন। এইটা হচ্ছে এই যে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে। সে 2 বোন ছিল, ক্রিস্টিন অ্যান্ড লিও ফন পাপা। ওই যে উচ্চারণ হবে পাপা, PAPIN এভাবে লেখে। এরা 2 জন ওয়ার্কিং ক্লাস উমেন, এক বাড়িতে কাজ করতেন। এই 2 বোন তাদের এমপ্লয়ার ভদ্রমহিলা এবং তার মেয়েকে খুন করে। এটা ফ্রান্সে একটা বড় ঘটনা হিসেবে পরিচয় হয় 1933 সনে। এর উপরে লাকা সাহেব একটা ছোটো প্রবন্ধ লেখেন, এই প্যারানয়েড সাইকোসিস কি, এই জিনিসটা নিয়ে। এরপরে তিনি সাইকিক কজালিটি নিয়ে আরও প্রবন্ধ লেখেন। এইগুলো হচ্ছে তার প্রথম দিকের রচনা। তার এই লেখাটা বেরিয়েছিল সুররিয়ালিস্ট কবিদের পত্রিকায়, লো মিনোটর বলে একটা পত্রিকা ছিল, তাতে বেরিয়েছিল এই 1934-33 এই সনের দিকে। উনি মারা গেছেন 1981 সনে। মানে এই যে 50 বছরের জীবন, তার মধ্যে তার চিন্তাধারায় অনেকে বলে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন আমি কিছুই দেখি না। মানে একই কথাকে তিনি নানাভাবে নানা জায়গায় নানা অর্থে পড়িয়েছেন। তার যে পড়ার বিষয়, 1953 সন থেকে তিনি মাস্টারি করা শুরু করেন। মানে 1932 থেকে 1953 পর্যন্ত তিনি শিক্ষকতা করতেন না, সাইকোঅ্যানালিসিস করতেন, তার রোগী নিতেন, চিকিৎসা করতেন। এবং এইভাবে তার নাম প্রচারিত হয়েছে, যেহেতু তিনি অন্যান্য বিষয়েও জানা শুরু করেছেন, বিশেষ করে দর্শন। আপনারা আরেকজনের নাম জানেন, আলেকজান্ডার কোজিব বলে এক ভদ্রলোক রাশিয়া থেকে পলায়ন করে, রাশিয়ান অভিজাত সমাজের দার্শনিক, প্যারিসে এসে আশ্রয় নিয়েছিলেন। তার নাম ছিল আলেকজান্ডার কোজেভস্কি এরকম, সেটা পরে কোজেবনিকভ বা এটার নাম ছিল। তিনি ফরাসি দেশের নাম একটু ছোটো করেছেন, কোজিব। ইনি 1933 সন থেকেই হেগেলের ফিলোসফি অফ স্পিরিট, ফেনোমেনোলজি অফ স্পিরিট বলা হয়, অথবা ফেনোমেনোলজি অফ মাইন্ড, 2 রকম অনুবাদ আছে, সেই বইয়ের উপর লেকচার দেওয়া শুরু করেন। 6 বছর তিনি পড়িয়েছেন। জাক লাকা সাহেব ওইখানে ছাত্র হিসেবে বসতেন। শুধু তাই নয়, ওই কোজিব সাহেবকে প্রাইভেট টিউটর রেখে নিজের বাড়িতে এনে তিনি কিছু ফিলোসফির পাঠ নিয়েছেন। আমি তার পটভূমি বলছি। তারপর তো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। তো মহাযুদ্ধ শুরুর সময় তিনি কোনো রকমের লেখা প্রকাশও করেননি, কোনো রকমের কাজে অংশগ্রহণও করেননি। এক ধরনের নন কোঅপারেশন, কিন্তু হাসপাতালে কাজ করতেন।
ফ্রান্স তো জার্মানদের দখলে 4 বছর 5 বছর ছিল। যুদ্ধের পর থেকে তিনি লেখা শুরু করেন আবার 45 সন থেকে, এবং সেটা আর থামেনি। 1953 সনে এসে তিনি একটা বড় প্রবন্ধ প্রকাশ করেন। সেখানে বললেন যে ফ্রয়েডের অনুসারীরা এখন ফ্রয়েডের দর্শন থেকে ফিরে গেছে। তো ফ্রয়েডের দর্শনটা কী সেইটাই আমি বলছি। রাখা সাহেব দেখলেন সবার ইগো, সুপার ইগো এবং ইড, এই কথাটাই সবাই প্রচার করে। আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেন, অথবা আমাদের দেশে ফ্রয়েডের সম্পর্কে যত অপকথা আছে, অথবা আমাদের দেশে যে সাইকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে ফ্রয়েড বলতে ওইগুলি বোঝানো হয়। রাখা সাহেব প্রথম সেখানে তার বক্তৃতা শুরু করলেন। 1953 সন থেকে তিনি পড়ানো শুরু করেন। এটার নাম হলো সেমিনার। এখন বিখ্যাত হয়েছে লো সেমিনার দু জাক লাকান। সেমিনার লাকা সাহেবের দেওয়া। তিনি 27 বছর অনবরত এই বক্তৃতা দিয়েছেন, কিন্তু কোনো বছরই বক্তৃতা দুবার বলেননি এক কথা। অর্থাৎ প্রত্যেক বছরের নতুন টপিকে বছরে 6 মাস তিনি বক্তৃতা করতেন, সাপ্তাহিক বক্তৃতা এগুলো, কখনো কোনো 15 দিনেও দিতেন। 6 মাস পরে কিন্তু আর 6 মাস পড়াশোনা করতেন, ওদের সাপের মতো হাইবারনেশনে যেতেন। কিন্তু তার রোগী দেখা চলতো। তাহলে তিনি যেভাবে রোগী দেখতেন, যেটাকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি বলি, সেটা সাইকিয়াট্রি থেকে, সাইকোলজি থেকে তিনি এখন সাইকো অ্যানালিসিসে এসেছেন। এই জন্য তাকে প্রথমে মেম্বার হয়েছিলেন তিনি সাইকোঅ্যানালিটিক সোসাইটি অফ প্যারিস। সেইখান থেকে তার সাথে মতবিরোধের কারণে তিনি প্রেসিডেন্ট ছিলেন ওইটার, তাকে পদত্যাগ করে আরেকটা সমিতি গঠন করে। ওইটার নাম দিলেন সাইকোঅ্যানালিটিক সোসাইটি অফ ফ্রান্স। এখন আন্তর্জাতিক যে সাইকোঅ্যানালিটিক সোসাইটি ফ্রয়েডের প্রবর্তনা হয়েছে, তাদের সাথে তিনি যখন অ্যাফিলিয়েশনের প্রস্তাব করলেন, 10 বছর ধরে তাকে অ্যাফিলিয়েশন দেয় নাই। তাদেরকে স্বীকৃতি দিলে স্টাডি সার্কেল হিসাবে, এই যে আমরা কোনজন বসছি সেরকম। লাগা সাহেব বক্তৃতা করতে পারবেন, কিন্তু কোনো ডাক্তারকে সার্টিফিকেট দিতে পারবেন না নতুন করে আবার ডাক্তারি শুরু করার জন্যে। এটা 1960 পর্যন্ত আসলো। 53 সন থেকে 62-63 সনের দিকে আসলো। তখন তারা বলল কি, নতুন যে সোসাইটি, দুটো ফ্রান্সের সোসাইটি হলো। আমি এদের অন্তর্গত পলিটিক্সটা একটু বলি, তাহলে আমাদের পরিমিটা সোজা হবে। যে ফ্রেঞ্চ সাইকো অ্যানালিটিক সোসাইটি করলেন লাকা সাহেব, কিন্তু তাদেরকে আন্তর্জাতিক সাইকো অ্যানালিটিক সমিতি একটা শর্ত দিল। তার মধ্যে ফ্রয়েডের মেয়ে আনা ফ্রয়েড আছেন, আরও বড় বড় লোকেরা আছেন যারা ফ্রয়েডের বৈধ উত্তরাধিকারী। তারা বলছেন লাকা সাহেব ফ্রয়েডের অপব্যাখ্যা করতেছেন, তাকে নেওয়া যাবে না। তখন তারা একটা শর্ত দিল ফরাসি সাইকো অ্যানালিটিক সোসাইটিকে, কি জাক লাকাকে বহিষ্কার করতে হবে, তাহলেই আপনাদেরকে অ্যাফিলিয়েশন দেবো। অর্থাৎ আমরা দুটো সোসাইটিকে ঐক্যবদ্ধ করব। এবং লাকার শিষ্যরা যারা তার অনুসারী বলেছিল, তারা তাকে সত্যি বহিষ্কার করলো 1964 সনে। তখন লাকা সেই বছরের সেমিনার বন্ধ করলেন, উনি আর সেমিনার দেন নাই সেই বছর। 1964 সনে তার কোনো সেমিনার হয় না। ওই সেমিনারের নাম ছিল, প্রত্যেক বছরের সেমিনারে একটা নাম থাকতো। প্রথম বছরের সেমিনার ইগো অ্যান্ড ইটস ইত্যাদি। ফ্রয়েডস পেপারস অন টেকনিক হচ্ছে তার প্রথম বক্তৃতা। দ্বিতীয়টা হলো ইগো অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস বা ফরমেশনস ইত্যাদি। তৃতীয় বছর ছিল সাইকোসিস, তারপরে অবজেক্ট রিলেশনস। এক এক বছর এক একটা বক্তৃতা উনি দিতেন। 6 নম্বর সেমিনার ছিল ডিজায়ার, 7 নম্বর ছিল এথিক্স। এরকম করতে করতে উনি এই 9ম বছর পর্যন্ত বক্তৃতা দিয়েছেন একভাবে, তারপরে ওই নতুন অভিজ্ঞতা হয়। 10ম বছরের বক্তৃতাটা উনি দেনই নাই। 11 বছরের বক্তৃতা দিয়েছেন 4 ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ সাইকো অ্যানালিসিস ইত্যাদি। তো না দেওয়ার ফল হলো কি, উনি নিজে একটা স্কুল তৈরি করলেন। এটার নাম দেন কি, ফ্রয়েডিয়ান স্কুল। এটা উনি একল ফ্রয়েডিয়ান দু প্যারিস এরকম একটা নাম দিলেন। তাহলে জাক লাকা সাহেবের সাংগঠনিক সংশ্লিষ্টতা হচ্ছে, প্রথমে তিনি মেম্বার ছিলেন প্যারিস সাইকোঅ্যানালিটিক সোসাইটি, তারপরে ছিলেন ফ্রেঞ্চ সাইকোঅ্যানালিটিক সোসাইটি, পরে তিনি একটা স্কুল করলেন, নাম ছিলেন ফ্রয়েডিয়ান স্কুল অফ প্যারিস। হ্যাঁ, তো এই কথাটাই বললাম, এই হচ্ছে তার সাংগঠনিক পটভূমি। আর 27 বছর তিনি 27টা বিষয়ে বক্তৃতা দিয়েছেন। এখন প্রশ্ন জাগে, ফ্রয়েডের আবিষ্কারের কোন জিনিসটা নিয়ে তার সাথে ওদের তর্ক হয়েছিল। তো উনি বললেন, ফ্রয়েড 1900 সনে একটা বই প্রকাশ করেন, যেটার নাম ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস নামে আমরা জানি। জাহেদ সাহেবের হাতে একটা দেখলাম। এটার ইংরেজি অনুবাদ বর্তমানে একটা আছে, এটার নাম হলো ইন্টারপ্রেটিং ড্রিমস। এটার জার্মান নাম হচ্ছে ডি ট্রাউমডয়টুং, মানে এক শব্দ জার্মান ভাষায়। বাংলা যেমন খোয়াবনামা বলি, অনেকটা খোয়াবনামা। তার ট্রাউম মানে হচ্ছে স্বপ্ন। আপনারা দেখেন ইংরেজি আর ফরাসি, বাংলার হিন্দির মতো ভাই ভাই, যে ট্রাউম মানে ড্রিম। আর ট্রাউম কথাটা গ্রিক ভাষা থেকে এসছে। গ্রিক ভাষায় যে শব্দটা ইংরেজিতে পেয়েছি আমরা ট্রমা। ট্রমা মানে আঘাত, উন্ড। এখন ড্রিম হচ্ছে এক ধরনের আঘাত, কাজে ট্রাউমের সাথে একটা এক লাগলে ট্রাউমা হয়। এটা ইংরেজিতে আসার সময় টিটা ডি হয়ে যায়, তাহলে ড্রিম হয়।
আটা বাদ দিয়ে। এই জন্য আমাদের তো এখন কনজিউমার গুডসের দোকানের নাম স্বপ্ন। স্বপ্ন একটা মজার শব্দ আর কি। স্বপ্ন মানে ঘুম, স্বপ্ন মানে স্বপ্ন। কিন্তু স্প্যানিশ ভাষায় যেমন সুয়েনিও, সুয়েনিও মানে স্লিপ, সুয়েনিও মানে স্বপ্ন। ইংরেজিতে তো আলাদা শব্দ আছে, স্লিপ অ্যান্ড ড্রিম। কিন্তু অন্যান্য ভাষাতে ফরাসি, জার্মান, ইটালিয়ান সবগুলিতেই একটাই শব্দ, ড্রিম অ্যান্ড স্লিপ। আরও শব্দ থাকতে পারে, কিন্তু ড্রিম বলতে স্বপ্নও বোঝায়, কারণ আমরা স্বপ্ন তো ঘুমের মধ্যেই দেখি, ঘুমও বোঝায়। এই যে ফ্রয়েড বইটা লিখলেন স্বপ্নের ব্যাখ্যা, তখন ফ্রয়েডের বয়স 43-44। এখন পর্যন্ত লোকে বলে এটাই ফ্রয়েডের মাস্টারপিস, শেফ দ্য উলফ। এটা কি? এইখানে তিনি দেখাচ্ছেন যে আমাদের প্রত্যেকের জ্ঞানের মধ্যে একটা অজ্ঞান আছে। অর্থাৎ আমরা যা জানি বলে মনে করি সেটা আসল জানা নয়, আমরা যেটা জানি না মনে করি সেটাই জানি। এটা কী জিনিস? আপনাদের সহজ উদাহরণ দিই। এই যে আমরা কথা বলছি, আমি কি আপনাদের কাছে কোনো ব্যাকরণ পেশ করেছি, এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম বলেছি? মোটামুটি আপনারা যারা বাংলা জানেন তারা বুঝতে পারছেন। অথবা আমার কথা যদি যখন ইনকোহারেন্ট হতে শুরু করবে, আমি যখন ব্যাকরণের নিয়ম ভঙ্গ করতে শুরু করবো, আপনারা বলবেন আমাকে হয়তো কবি অথবা পাগল। কারণ কবিরাই শব্দের ব্যাকরণ ভাঙে আর পাগলেরা। আপনার when your speech begins to become incoherent, then you are on the verge of madness. কাজে আমরা সুস্থ মানুষ বা রেশনাল ম্যান অ্যান্ড ম্যাডম্যানের পার্থক্য করি কী দিয়ে? বলি লক্ষ্য করি যে তার ভাষার মধ্যে অসংলগ্নতা দেখা দিয়েছে কিনা, ইনকোহেরেন্স দেখা দিয়েছে কিনা। এটা হচ্ছে একটা সীমা, এটা হলো প্রান্ত সীমা। এই প্রান্ত সীমা যাওয়ার আগে পর্যন্ত আপনাকে আমি বলবো যে আপনি সুস্থভাবে কথা বলছেন। এটা হলো আপনার, আমরা বলি রেশনাল থিঙ্কিং। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এই যে আই থিঙ্ক, এটা ল্যাটিন ভাষায় কোজিটো, মানে এটার এখন অন্যান্য ভাষায় রেফারেন্স করে কি দি কোজিটো, ফরাসি ভাষায় লো কোজিটো, দাস কোজিটো, এভাবে বলে। আমি চিন্তা করি। এই আমি চিন্তা করি কি করি না, আমি যে চিন্তা করছি এটা আদলে সঠিক চিন্তা করছি কিনা, আসলে আমি কে? এই প্রশ্ন দেকার্ত সাহেব সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি 1637 সনে তিনি যখন ডিসকোর্স অন মেথড বই লিখেছেন, তারপরে মেডিটেশন লিখেছেন, সেখানে এই প্রশ্নটা তুলেছেন। আমি যে চিন্তা করি, সন্দেহ হচ্ছে এটা আমি কি আমি? উনি বলেন আমি যে আমাকে সন্দেহ করছি এটাই প্রমাণ যে আমি আমি। উনি সন্দেহকে প্রমাণ হিসেবে বলেন। আমি কি না এই কথা যখন বলি, তাহলে আমি তো একজন নয়, দুজন হয়ে যায়। একজন যে বলছে কি আই থিঙ্ক, আরেকজন বলছে আই অ্যাম। কোজিতো এরগো সুম, এর মধ্যে উনি বলছে দুইটার মধ্যে আই লুকিয়ে আছে। ল্যাটিন ভাষায় আইটা আলাদা বলতে হয় না, কোজিটো মানে আই থিঙ্ক, সুম মানে আই অ্যাম। তো এই দুই আই কি একাই? লাকা সাহেব এই প্রশ্নটা তুলেছেন অন্যান্যদের আগে, যে বলছেন যে দেকার্ত সাহেব ধরে নিয়েছেন এই দুইটা আই একই আই, অর্থাৎ যিনি চিন্তা করছেন তিনি আছেন, তিনি হলেন ভবে। লাকা সাহেব বলছেন এটা এমনও তো হইতে পারে যে যিনি চিন্তা করছেন তিনি নন আরেকজন, অথবা যিনি আছেন তিনি নন আরেকজন চিন্তা করছেন। এই দুই আইয়ের মধ্যে যদি এমন হতো, ফর এক্সাম্পল আই থিঙ্ক দেয়ার ফর ইউ আর, আই থিঙ্ক দেয়ার ফর হি ইজ, অথবা হি থিঙ্কস অর ইউ থিঙ্ক দেয়ার ফর আই এম, এমন হতে পারে কিনা? এগুলো ম্যাথামেটিক্যাল পসিবিলিটি। এই জন্য আমি বলছি একটা বোর্ড থাকলে ভালো হতো। আমরা ভ্যান ডায়াগ্রাম করলে দেখতে পারি দুটো সম্পূর্ণ আলাদা হতে পারে, অথবা একটা উপরে কোয়েনসাইড হতে পারে। যেমন সূর্যগ্রহণের সময় হয় কি, পূর্ণগ্রহণের সময় একটা আরেকটাকে পুরো খেয়ে ফেলে আর তারপর আস্তে আস্তে সরে যায়। তো লাকা সাহেব বললেন দেকার্তের দুই আয় হচ্ছে অনেকটা সূর্যগ্রহণের মতো। এই একটা আয় আর একটা আয়ের উপর পড়ছে, দুইটাকে এক বলে উনি ভ্রম করেছেন। কিন্তু এমনও পরিস্থিতি আছে যেখানে আমি তাকে আলাদা করে ফেললে দেখা যায় আমি যেখানে চিন্তা করছি আই থিঙ্ক হোয়ার আই এম নট, দেয়ারফর আই ডোন্ট থিঙ্ক হোয়ার আই অ্যাম, এমন তো হতেই পারে। এই হচ্ছে সূত্র। এই যে দুই আয়, দুটোকে আমরা কিন্তু একটাকে ইগো বলি, আরেকটাকে উনি বলছেন আপনাকে আমি সাবজেক্ট বলবো। এখন সাবজেক্ট শব্দটা আক্ষরিক করতে ধরি আমরা। আক্ষরিক করতে হচ্ছে এই লাকা সাহেবের আবিষ্কারের সূত্রপাত কথা বলছি। উনি বলেন ফ্রয়েড যে বলেছেন আমাদের সকলেই চিন্তা করি কিভাবে, কিন্তু সেটা আমরা জানি না। যেমন মাতৃভাষা যখন আমরা শিখি আমাদের কেউ গ্রামার দিয়ে শেখায় না, অথবা আমি যখন কথা বলছি এর ভিতরে একটা নিহিত গ্রামার আছে, কিন্তু আমি সেই গ্রামারও পেশ করছি না, আপনারাও কিন্তু বুঝে নিচ্ছেন। When I speak, I am not conscious about grammar. I just speak. When the child speaks, the child is not conscious about the grammar. এই সিচুয়েশনটাকে বলে আনকনশিয়াস। আমি এটা সহজতম ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সহজ করা মানে হচ্ছে একটু জল মেশানো, এর আরও জটিল করতে হবে। জটিল বলতে হলে আনকনশিয়াস কী বলা হচ্ছে, যে শিশু কথা বলে, যে মানুষ কথা বলে, সে গ্রামার সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু গ্রামার ছাড়া সে কথা বলে। তার মানে এই নয় যে সেখানে গ্রামার নাই, তার একটা কাঠামো আছে। এটা বুঝি কীভাবে? যখন সে কাঠামো থেকে সরে যায় অন্যরা বলে যে এটা তো হচ্ছে না, তোমার কথাটি অসংলগ্ন লাগাচ্ছে। তুমি বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তো কোন সময়ে মানুষ
স্বাভাবিক মানুষ পাগল হয়ে যায়। এখন সহজ মানুষটা দেখবেন, সহজ মানুষটা কিন্তু পাগলের কাছাকাছি, কিন্তু পাগল নয়। সহজ মানুষটা কি, সাধারণ মানুষ এবং পাগল মানুষের মাঝামাঝি যে সীমারেখা, সেখানে সহজ মানুষের জন্ম হয়। কীভাবে জন্ম হয়? সহজ মানুষ বোঝে দেখ না, তো কীভাবে হয়? আমি একটা বহু দিন আগে 2003-4 সনের দিকে একটা প্রবন্ধ লিখেছিলাম, তাতে দেখেছি ফরাসি ভাষার সাবজেক্টকে বলে সুজে। সহজে বুঝতে পারেন, ইংরেজি বানানে বলছি, SUJET, টিটা উচ্চারণ হয় না, সুজে পর্যন্ত উচ্চারণ হয়। এটা অনেকটা বাংলা সহজের মতো দুরাগত প্রতিধ্বনি শোনায়। আপনারা যারা ভাষাতাত্ত্বিক নন তারাও বুঝবেন, সুজে সহজের কাছাকাছি আসে। আর সাবজেক্টের ইংরেজি মানেটা কি? জ্যাক মানে হচ্ছে সামনে ছুড়ে মারা, টু থ্রো অ্যাওয়ে। যেমন ধরেন, আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিল, আপনি প্রত্যাখ্যান করলেন, এটি কী বলে? রিজেক্ট। আপনার রিজেক্ট কথাটা সুন্দর লাগে না, বলেন আই রিগ্রেট, নো আই ক্যান অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, তাই না? সামনের দিকে কোনো কিছু একটা যন্ত্র দিয়ে যখন ছবি দেখান, এটি বলে প্রজেক্ট। ইনজেকশন দিয়ে যখন শরীরের ভিতরে পানি ঢোকান, তখন বলে ইনজেক্ট। এমন আরও বোঝাতে, আমি অনুমান করছি, কনজেকচার, কনজেক্ট। আপনি যেভাবে থ্রো করছেন, আমিও একই সাথে থ্রো করছি, এটাগুলো অনুমান, কনজেকচার অ্যান্ড রেফিউটেশন। তাহলে জ্যাক কথা দিয়ে বহু রকমের শব্দ করা যায় ইংরেজিতে। সাবজেক্ট মানে হচ্ছে নিচে ফেললেন, যেমন সাবওয়েকে বলেন মাটির নিচে যাওয়া রাস্তাকে। কাজেই যে নিচে পড়ে গেছে একই সাথে জন্মের সময়, সেটা কে তাহলে? আমি একজন বললাম সহজ। আমার জন্মের সময় আমি সহজ মানুষ হয়ে জন্মাই না। সহজ কনসেপ্টটা বোঝার জন্য আপনাদের বলবো, লাক সাহেবের কথা অনুসারে, যে সহজ মানে এমন নয় যে মায়ের পেট থেকে জন্মার সময় আপনি ভাই বোনের মতো দুজন জন্মাইছেন, আসলে একজনই জন্মান। কিন্তু পৃথিবীতে আসার আগেই আপনার মা বাবা আপনার একটা নাম দিয়ে দেয়। তাহলে আপনি যে সোশ্যাল অর্ডারের ভিতরে জন্মালেন, তাতে যেমন কে আপনার মামা, কে আপনার খালা, কে আপনার ফুফু, কে আপনার মামাতো ভাই, এটা তো আপনি নির্ধারণ করেন নাই, এটা আপনি জন্মের আগে নির্ধারিত হয়েছে। লক্ষ্য করার বিষয়, তাহলে আপনি কার পুত্র, কার কন্যা, কার নাতি, কার প্রপুত্র ইত্যাদি আগেই নির্ধারিত হয়। এটা কিনশিপ রিলেশনশিপ, এখানে নির্ধারিত হয় আপনি কাকে বিয়ে করতে পারবেন, কাকে বিয়ে করতে পারবেন না, আপনার কোনো চয়েস নাই এখানে, এটা পরে শুরু হয়। তাহলে আপনি কে, যে জন্মালেন? আপনি প্রথমে তো একটা বায়োলজিক্যাল শিশু জন্মাইছিলেন, এই শিশু যদি রাস্তায় পড়ে থাকে, আমরা অনেক সময় অ্যাবান্ডন শিশু থাকে না, এটা তো একটা বায়োলজিক্যাল চাইল্ড। সেই শিশু কাঁদবে, হাসবে, সেই শিশু বড় করবে, সে জানবে না তার মাকে বাবাকে। কিন্তু যে শিশু মা বাবার মধ্যে জন্মায়, তাহলে আমার দুটো পরিচয়ের জায়গায়, আমি একটা বায়োলজিক্যাল শিশু, মানব শিশু, কিন্তু আবার আমি কোনো বিশেষ পরিবারের সদস্য, কোনো আত্মীয়, এটাও জন্মায়। এটা আমার নামের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের এখানে সবচেয়ে বড় পরিচয়, আমরা আইডেন্টিটি বলে একটা কথা ব্যবহার করি না, মানে আপনার সাবজেকশন টু অ্যান আইডেন্টিটি, এইটাকে জাক সাহেব নাম দিয়েছেন টু দি সিম্বলিক অর্ডার। আপনি একটা অর্ডারের মধ্যে জন্মান, আপনি প্রথমে জন্মান, আপনি একটা রিয়েল শিশু। আপনি এখন আইসে আপনাকে একটা ফ্রেম করা হলো। আমরা যখন যেন বলে প্রকৃতি জগৎ এরকম, সমাজ জগৎ এরকম, আমরা যে বলি, আমাদের ধারণা প্রকৃতির মধ্যে চিরকাল এরকমই আছে। প্রকৃতি তো চিরকাল যেমন ছিল তেমনই আছে, প্রকৃতি বদলায়, প্রকৃতি ঘোরে। আমরা যে এই পৃথিবী এরকম, বেশি দিন আগে নয়, 500 বছর আগে আমাদের কী ধারণা ছিল প্রকৃতি সম্পর্কে? যে পৃথিবী মহাবিশ্ব ছিল সসীম, ক্লোজড ইউনিভার্স। এখনকার পদার্থবিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্সের উন্নতির ফলে আমরা কি মনে করি? বিশ্বজগৎ অসীম, এভার এক্সপান্ডিং। 460 কোটি আলোকবর্ষ দূরের থেকে আলো এখনো এসে পৃথিবীতে পৌঁছায়নি। তাহলে বিশ্বজগতের সীমা সম্পর্কে এখন আমাদের সীমা হচ্ছে এখন যে ইনফিনিট ইউনিভার্স ইন প্লেস অফ এ ক্লোজড ওয়ার্ল্ড। এই পরিবর্তন আমি 2-1 বছর দেখাচ্ছি না, গত 500 বছরের মধ্যে হয়েছে। আগে এমনও ধারণা ছিল, এটা নিয়ে লোকে তর্ক করবে, এই পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র এবং সৌরজগৎ হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, হতে এরকমও ভাবতে পারতেন। কিন্তু কিছুদিন না যেতেই, আজ থেকে মাত্র 400 বছর আগে, পোল্যান্ডের এক পণ্ডিত নিকোলাস কোপারনিকাস মরার আগে তিনি একটা বই প্রকাশ করে গেলেন। তিনি বললেন যে না, আসলে মনে হয় ব্যাপারটা উল্টা দেখছি। আমরা ট্রেনের মধ্যে যাওয়ার সময় যেমন মনে হয় গাছ দৌড়াচ্ছে, আমার মনে হয় আমার দৌড়ানোটা আমি টের পাচ্ছি না। কাজে পৃথিবীতে আছি বলেই, এটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা পৃথিবীতে আছি বলেই পৃথিবীর কেন্দ্র মনে হয়। এই সৌরজগতের কেন্দ্র পৃথিবী, কারণ আমি পৃথিবীতে আছি। আমি যদি না থাকতাম, তাহলে দেখেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে বলে আমার মনে হয়। সকালবেলা উঠে বিকালে যায়, বেদের যত স্তোত্র আছে, সকালবেলা সূর্যকে পূজা করে পানি ছিটায়। এগুলিকে তো ধর্মীয় অবমাননা করা তো যাবে না, বর্তমানে তো ধর্ম অবমাননা খুব বিপজ্জনক কাজ। কিন্তু মনে করলে কি ধর্মকে আপনারা এক ধরনের অবমাননা করছেন মনে হবে, কারণ ধর্মের শিক্ষাগুলো ঠিক উল্টাগুলি হচ্ছে সত্য। আক্ষরিক করতে ধরলে তখন আমরা বলি না, ও আক্ষরিক করতে নেওয়া যাবে না, ওর ভাবার্থ নিতে হবে।
এই সিম্বলিক অর্ডার হচ্ছে সেই ভাবার্থের জগৎ। আপনি কোন জগতের ভিতরে আছেন, মহাবিশ্ব সসীম না অসীম, এইটা মহাবিশ্ব যা ছিল তা আছে, কিন্তু মহাবিশ্বকে আমরা যা বুঝেছিলাম সেটা বদলে গেছে। বদলেছে কী জন্য? আমরা একটা চিন্তাধারার ভিতর দিয়ে দেখছি, একটা থিওরিটিক্যাল ফ্রেমের ভিতর দিয়ে দেখছি। এই ফ্রেমটাই হচ্ছে আমাদের সিম্বলিক অর্ডার। এটার নিকটতম তুলনা কি আমাদের ভাষা। আমরা যখন কথা বলি, বিশেষ ধরনের ভাষায় কথা বলি, এবং দেখা যায় ভাষা করতে করতে গিয়ে আমরা অনেক সময় প্রথমে যেটা ছবি দেখেছিলাম, জাক লাগা সাহেব এটার নাম দিয়েছেন, আমরা বাংলায় বলবো কাল্পনিক, উনি ফরাসি ভাষার নাম দিয়েছেন লো ইমাজিনার, ইংরেজিতে অনুবাদ হবে ইমাজিনারি। এটা ইমাজিন নয়, অর্থাৎ ইমেজ থেকে যেটা উৎপত্তি হয়। আমরা প্রায় দেখুন এই যে ফেসবুকের জগৎ শুরু হয়েছে না এখন আপনারা সবাই, এটা হলো পারফেক্ট রিভার্সাল টু দ্য এইজ অফ ইমাজিনারি। শুধু মুখের চেহারা দেখাইয়া, শুধু ভাব দেখাইয়া আমরা জগৎকে ভোলাচ্ছি। নামটাও কিন্তু প্রকাশ ইমাজিনারি, ফেসবুক, মানে ইট ইজ দ্য বুক অফ ইমাজিনারি। অর্থাৎ ইমাজিনারি যাহা মনে হয় আসলে তাহা নয়, এটা মনে হওয়ার জগৎ, প্রতিভাসের জগৎ। তো সেইটার থেকে যখন আপনি সিম্বলের জগতে যাবেন, আপনার একটার সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। যেমন গণিতের মধ্যে আপনি যখন অঙ্ক করেন, এখন এস্টাবলিশ করি, একটা সিম্বলিক জগতে সীমাবদ্ধ দেখাচ্ছি আমি। আপনি যখন মনে করেন যে আমরা একই সাথে একটা লাইনের মধ্যে আছে গুণ, ভাগ, যোগ, বিয়োগ আছে, ব্র্যাকেট আছে, কোনটা আগে করবেন, সঠিক নিয়মে না করলে অঙ্ক সমাধান হয় না। সব করতে করতে যখন আপনি কোনো জিনিসকে শূন্য দিয়ে গুণ করেন, যত বড় সংখ্যা হোক শূন্য হয়ে যায়, কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে গেলে আপনি টের পান ভাগ করা যায় না। আমরা একটা অঙ্ক দিয়েছি, এটা ইনফিনিট হবে, তখন প্রশ্ন হয় এটা প্লাস ইনফিনিট হবে না মাইনাস ইনফিনিট হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের সংখ্যা জগতের সীমাবদ্ধ হচ্ছে কি শূন্য দিয়ে ভাগ করা যায় না। সেখান থেকে একটা প্রশ্ন হলো, শূন্য কি সংখ্যা না সংখ্যা নয়? যদি যেটা সংখ্যা জগতের মানে রিয়েল স্পেসের মধ্যে এটা কোনো জায়গা না থাকে, তাহলে কি বলবেন? তা আমরা শূন্য কি দুই কাজ করাই। শূন্য মানে হচ্ছে ডামি নাম্বার, হয় আছে অথবা নাই, কিন্তু যখন সে রিয়েল নাম্বার স্কেলে বসে বা এমনকি পূর্ণ সংখ্যার স্কেলে বসে, তখন তাকে একটা সংখ্যার স্থান দেওয়া হয়। এই জন্য আমরা কিন্তু শূন্য আবিষ্কার হয়েছে একটু পরে। তাতে বোঝা যায় এটা অর্ডার, মানুষের তৈরি করা অর্ডার। আমরা যদি বা বলি ন্যাচারাল নাম্বার, কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নয়, এগুলো সিম্বলিক নাম্বার। গণিতের এরকম বহু ধরনের ধারা আছে। আগে যেমন আমাদের ঘড়িতে এখনও 12টা বাজে কেন? অন্যান্য জিনিস আমরা দশমিকে রূপান্তর করেছি। আগে মানুষ কত কঠিন করে টাকা আনা, শের পাই, এই সমস্ত করতাম, এগুলো সব ডেসিমেলে আসছে। সময় এখনও ডেসিমেলে পুরোপুরি আসে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এটা এখন ইউনিভার্সিটি অফ চিটাগং রয়েছে। ফরাসিরা সারা পৃথিবীতে দশমিক চালু করেছে, কিন্তু তারাও ঘন্টা এখন আর দশমিকে করে নাই। আমাদের দুটো ঘড়ি আছে এখন, 24 ঘন্টার স্কেল আর 12 ঘন্টার স্কেল। মানে বোঝাচ্ছি দিজ আর অল সিম্বলিক অর্ডার্স। বেবিলনের 60 দিয়ে হতো, এখন আমরা 60 মিনিট আর 60 সেকেন্ড রেখেছি, সেই বেবিলনের স্মৃতি আছে। মানে এইখানে একমাত্র জিনিস আমাদের যেটা জানতে হবে তথ্য হিসেবে, সেটা একটু পূর্ব ইতিহাস, তাও বেশি দিনের নয়। মানুষের লেখার ইতিহাস 5-6 হাজার বছরের বেশি নয়। অবাক লাগে না? আমরা খুবই নবীন কিন্তু এই মহাবিশ্বে। আর পুরনো প্রস্তরের যুগ থেকে এই যে বোতলের মধ্যে পানি রাখছেন, বোতল না অন্যত কাঁচের ঘড়ায় পানি রাখতেন, এর বয়স বড় জোর 20,000 বছর বা 12,000 বছর। তো লাকা সাহেবের আবিষ্কারের মূল বক্তব্য হলো, মানুষ ফ্রয়েড যেটা আবিষ্কার করেছেন সেটা ভুলে গিয়েছিল। আমরা পড়তাম না ছোটোবেলা বইতে অনেক অনেক দিন আগের কথা, তখন আরবের লোকেরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছিল। তো তিনি বলছেন অনেক অনেক দিন আগের কথা নয়, মাত্র 20 বছর আগের কথা। ফ্রয়েড 1900 সনে যে যা আবিষ্কার করেছেন, সেটা 1920 সনের পর থেকেই তার মেয়ে এবং তার অন্যান্য শিষ্যরা আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। কি আবিষ্কার করেছিলেন ফ্রয়েড? তিনি বলছেন মানুষের চিন্তার মধ্যে একটা আছে কনশাস, যেটা আমরা জানি, আর একটা হচ্ছে আনকনশাস। মাঝখানে স্তর আছে প্রি কনশাস, মানে আনকনশাস কনশাস হওয়ার আগে একটা প্রি কনশাস স্তরের ভিতর দিয়ে যায়। কিন্তু আসলে সে কনশাস হতে পারে কিনা সেই তর্ক আলাদা। কিন্তু আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন, লোকে যে কেউ যে ফ্রয়েড পড়ে নাই, শুধু বাংলাদেশে না, ইউরোপেও পড়ে নাই, আমেরিকায়ও পড়ে নাই, ব্রিটেনেও পড়ে, তার প্রমাণ কি? তারা একটা কথা বের করেছে, সাবকনশাস। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, তরুণ ছাত্রছাত্রীদের, আপনারা খুঁজে দেখেন ফ্রয়েডের সমস্ত রচনাবলী তন্ন তন্ন করে দেখেন, কোথাও ভুলেও তিনি সাবকনশাস কথাটা ব্যবহার করেন নাই। অথচ এইটারই বাংলা অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন মগ্ন চৈতন্য, এবং সেইটা সেলিনা হোসেন মগ্ন চৈতন্যের শীষ দিয়েছেন। কারণ উনি তো রবীন্দ্রনাথের কথাকে বেদবাক্য মনে করেছেন, তার তো ফ্রয়েড পড়ার সময় নাই। আমার কথা হচ্ছে এতে নিয়ে তর্ক করার কী আছে? তর্ক করার আছে এই জন্য যে ইংরেজিতেও সাবকনশাস বলে কিছু নাই। অথচ জন ম্যানার্ড কেইনসের মতো বিখ্যাত অর্থনীতিবিদ তিনিও দেখি সাবকনশাস লিখতেছেন। মানে ইংল্যান্ডে যেটাকে ব্লুমসবেরি গ্রুপ বলা হতো, ভার্জিনিয়া উলফ টুলফ যে গ্রুপে ছিলেন, সেই গ্রুপের নেতা ছিলেন লর্ড জন ম্যানার্ড কেইনস, বিখ্যাত অর্থনীতিবিদ।
সম্ভবত ফ্রান্সের ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্থনীতিবিদদের একজন। তো তিনিও লিখছেন। এটা আমি দেখলাম কি, মানুষ ওই আগে বলেছিলাম গেটের উদ্ধৃতি নিয়ে, মানুষ শুধু সেইটাই শোনে যেটা সে বোঝে। অর্থাৎ বিলেতি লোকদের পক্ষে সাবকনশাস ছাড়া কিছু বোঝা সম্ভব নয়। অর্থাৎ কনশাসনেস দুই রকম, হয় আপনি কনশাস অথবা কনশাস নন। সাবকনশাস বলে কিছু নাই, মানে প্রি কনশাস তো কিছুই নেই, কনশাস থেকে আসার ব্যাপার, এটা তো সাব নয়। প্রি আর সাব তো এক জিনিসটা নিশ্চয়ই একটু বলবেন। এবং আপনি যদি জার্মান ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা দেখেন তাহলে দেখবেন যে দেয়ার ইজ নো, একটা হলে কনশাসকে বলে বেবুস জাইন, তো বেবুস্তা, এবং ওইটা হলে উন বেবুস্তা। এখন উন কথার একটা মজা আছে ফরাসি ভাষায়, উন মানে ওয়ান, উনু ওয়ান, তাহলে ইলিয়াদু লা মানে দেয়ার ইজ সামথিং অফ ওয়ান। লাকা সাহেব এরকম একটা কথা বলেন, আমি সেই প্রশ্নে এখন যাচ্ছি না। তাহলে আন মানে হচ্ছে নাই, এখানে সাবের কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আপনি বলতে পারেন যে মানুষ কনসাস হওয়ার আগে, যখন ঘুম থেকে আপনি জেগে উঠলেন, আপনি ঘুমাচ্ছেন না জেগে আছেন, আমি একটা বাস্তব উদাহরণ দিই। তো ঘুম থেকে জাগার আগে আমাদের একটা আলো আঁধারের মতো হেয়ালি অবস্থা যায়, ধরেন 15 সেকেন্ড। আমি কি জাগ্রত নাকি আমি এখনও ঘুমন্ত আমি নিজে জানি না, ওইটাকে প্রিকনসাস বলেছে। কিন্তু এই ভদ্রলোকেরা, এই ভদ্র মহিলারা যে সাবকনশাস কথাটা বলেছে, অবচেতন কথাটা বাংলা চালু হয়েছে না শব্দ বাংলা সাহিত্যে, এইতেই বোঝা যায় যে ফ্রয়েডের সাথে বাংলা সাহিত্যের কারো পরিচয় নাই। আমরা কথায় কথা বলি মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় অমুক, ওই উপন্যাস আলোচনা করার সময় লোকে বলে ফ্রয়েডীয় আলোচনা লাগে। বাংলা বিভাগের থিসিসগুলি পড়া যায় না এই জন্যে, বাংলা বিভাগে তো ফ্রয়েড পড়া বাধ্যতামূলক নয়। কিন্তু এই তো ফ্রয়েডের আহাম্মুখী করেন কেন? আচ্ছা, এইটা আমি প্রথম বলছি না, লেখা সাহেব বলছেন সেটা 1920-এর পরে ফ্রয়েডের যারা শিষ্য বলে পরিচিত তাদের লেখা 1930 সালে দেখলেন কি এরা সবাই ফ্রয়েড থেকে সরে গেছে, সেই জন্য তিনি নতুন স্লোগান দিলেন 1953 শুনে। এটার নাম কি? রিটার্ন টু ফ্রয়েড, ফ্রয়েডে ফিরে চলুন। তাহলে কি ফ্রয়েডে যাব? উনি ফ্রয়েডের 3টা বইয়ের নাম করলেন। আপনাদেরকেও আমি বলি এই বইগুলো পড়ে দেখেন। একটা বই হচ্ছে ফ্রয়েডের ভাষায় এই যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা তার প্রথম বড় যুগান্তকারী আবিষ্কার। এর 5 বছর আগে তিনি এটা বই লিখেছেন আরেকজনের সাথে সহযোগিতা ক্রমে, ওইটার নাম হলো স্টাডিজ ইন হিস্টেরিয়া, স্টুডিয়ান উবের হিস্টেরি। এই বইয়ের পরে 5 বছর পরে তিনি এটা লিখলেন, ওইটা ছিল কতগুলি কেস স্টাডি। তার 4 বছর পরে একটা বই লিখলেন, এটার নাম হলো সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। সাইকোপ্যাথোলজি কি? আমরা কথায় কথায় ফ্রয়েডিয়ান স্লিপ বলি না, স্লিপ অফ দি এরার। আমি বলতে চেয়েছি এই বক্তৃতা এখন আমি শুরু করলাম, কিন্তু ভুলে বলে হয় না এই বক্তৃতা কেমন শেষ করলাম। তাহলে আপনি বলেন যে উনি আমি না 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 আমি শুরু করতে চাই, কিন্তু মুখে আমার শেষটা আসলো কেন? আপনি এটা কি, আমি আসলে এত ক্লান্ত, গত রাত্রে ঘুমাতে পারি নাই, আমার মনে হচ্ছে বক্তৃতাটা শেষ করলেই ভালো হতো। অর্থাৎ আমার মনে একই সাথে 2 লাইনের চিন্তা জ্বলছে, একটা বলছে এটা শেষ হোক আর একটা বলছে এটা শুরু হোক। কিন্তু আমার কনসাস চিন্তা হচ্ছে শুরু হোক, কিন্তু আমি যেটা রোধ করতে পারি না সেটা হচ্ছে শেষ। এটা মানে মুখ ফসকে বলে না বাংলায়, বজ্র আটুনি, ফসকা গেরো। আমি খুব বজ্র আটুনি শুরু করলাম, বক্তৃতা করবো জাক লাগা সম্পর্কে, কিন্তু বললাম কি বক্তৃতা শেষ করলাম, না না আমি শুরু করলাম। এইটাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ। একটা বলতে গিয়ে আমরা আরেকটা বলে ফেলি। তো সেই জন্য বলছি এইটা একটা বই তিনি লিখেছেন, নাম যে সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। প্রতিদিন আমরা এটা অজস্র ভুল নিয়ে আলোচনা করি, 200 পৃষ্ঠার বই। পরের বছর 1905 সালে আরেকটা বই উনি লেখেন, এটা নাম হলো, ফরাসির নাম, জার্মান নাম অনুসারে অনুবাদ করলে হবে দি জোক অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ দি আনকনশাস। এটা কেন বলছি? এই কারণেই, ফ্রয়েডের আবিষ্কারটা কি? লাকা বললেন ফ্রয়েডের আবিষ্কার হচ্ছে দি আনকনশাস। আগে পণ্ডিতেরা যত আনকনশাস নিয়ে কথা বলেছেন এইটা না, ওনারা আনকনশাস বলতে বোঝে একটা রহস্যময় জগৎ যার সাথে আমাদের পরিচয় নাই, একটা সেখানে ভূত প্যারেত আসে, এইটা আনকনশাস নয়। উনি বলেন আনকনশাস ইজ লাইক ল্যাঙ্গুয়েজ, আনকনশাস ইজ এ ল্যাঙ্গুয়েজ। লাকা সাহেব আবিষ্কার করলেন, মানে ফ্রয়েডই আবিষ্কার করেছে, লাকা সাহেব এটাকে ফর্মুলেট করে বললেন আনকনশাস ইজ এ স্ট্রাকচার লাইক এ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে উনি আরও সংশোধন করে বললেন, এটা বলে আমি ভুল করেছি, আনকনশাস ইজ এ স্ট্রাকচার বললেই হয়ে যায়। যেমন গণিত একটা স্ট্রাকচার, আমাদের ভাষা আরেক ধরনের স্ট্রাকচার। সব ভাষার একটা স্ট্রাকচার আছে, কোনো কোনো ভাষার স্ট্রাকচার আরেক রকমের। আমি স্ট্রাকচারটা উদাহরণ দিয়ে বলি। ভাষা 2 রকমের আছে পৃথিবীতে, অনেক রকমের থাকতে পারে, আমি 2 রকমের সাথে পরিচিত। এক ধরনের ভাষা হচ্ছে ইনফ্লেকশনের মাধ্যমে করে, আর ভাষা স্থানান্তরের মাধ্যমে করে। যেমন ধরেন আপনি যদি বলি মানুষ বাঘ মারে, এখানে মানুষকে আমি কর্তার পজিশনে নিয়েছি, যাকে মারে কর্মকে দ্বিতীয় পজিশনে দিয়েছি এবং ক্রিয়াটাকে শেষে দিয়েছি। আপনি পরিষ্কার বুঝলেন কে কাকে মারে, কর্তাকে কর্মকে। কিন্তু এখন যদি উল্টা করে বলি, শুধু জায়গা বদলায়, বাঘ মানুষ মারে,
এখানে কোনো রকমের প্রত্যয় বা বিভক্তি যোগ করি নাই। আমাদের দেশে এখন বাংলা ভাষা যে আমরা খুব বেশি ভালো জানি তার প্রমাণ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডগুলো দেখলে বোঝা যায়। মানুষ বাঘকে মারে, সে অকারণে কে নিয়ে আসবে এখানে? দরকার মানুষ বাঘ মারে, শুধু জায়গা পরিবর্তনের মাধ্যমে আপনি সম্পূর্ণ অর্থ পরিবর্তন করতে পারেন। কর্তা কর্ম, কর্মকর্তা হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা হয় না, যেমন আমি তোমাকে ভালোবাসি। এখানে আমি তুমি ভালোবাসি বললে আপনি বলেন কি আপনি পাগল হয়ে গেছেন, ভাষাটা কবি কবি হয়েছে। তুমির সাথে যখন কে যোগ করি, অর্থাৎ তোমাকে আমি কর্মের পজিশনে নিয়েছি, তখন কে যোগ করতে হয়। আমরা এটাকে প্রত্যয়ও বলি, বিভক্তিও বলি। প্রত্যয় মানে বিশ্বাস, মানে তোমার পজিশন এখন কর্মে, তুমি হচ্ছেন ভালোবাসার অবজেক্ট আর আমি হলাম সাবজেক্ট। আই লাভ ইউ। ইংরেজিতে দেখেন ইউ লাভ মি, সমস্যা হয় না, কিন্তু বাংলায় হয় তুমি আমাকে ভালোবাসো কি না বলো দেখি, উত্তর দাও, নাহলে আমি বিষ খাবো। সেটা এই সমস্ত প্রশ্ন, এটা হচ্ছে বাক্যের গঠনে দেখে, এটাকে বলে ইনফ্লেকশন। সংস্কৃত হচ্ছে সাংঘাতিক ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজ, শুধু বদলায় বদলায়। সংস্কৃতে 8 রকমের কারক আছে। বাংলা কারকের সংখ্যা বহুদিন আমরা সংস্কৃতের অনুকরণে 8 বার লিখতাম, এখন আমরা 4 থেকে 3-এ নিয়ে আসছি। তো যাও, ভাষাতে যেমন গঠন আছে, আমি যে আনকনশাসের গঠন আছে, মানে আনকনশাস জিনিস বলতে আগে মনে করা তো বিশৃঙ্খল জিনিস, হিবিজিবি, অন্ধকার। কিন্তু লাকা বলছেন, ফ্রয়েড এটা আবিষ্কার করেছেন, আনকনশাস জিনিসটা হচ্ছে আমাদের চিন্তার একটা কাঠামো। এবং সবচেয়ে বড় কথা যে শুধু আমাদের চিন্তা কাঠামো নয়, এটা হচ্ছে ইউনিক, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আনকনশাস এক এক রকম। এবং এটা আপনার স্থির, এটা আপনি আনকনশাসের হাত থেকে কখনো মুক্তি পাবেন না। কেউ যদি মনে করেন আচ্ছা আমি কি ওষুধ খেয়ে অথবা চিকিৎসা করে কি আনকনশাসের হাত থেকে বাঁচতে পারবো, তা পারবেন না। আনকনশাস যে সবার আছে তার প্রমাণ আপনাদের আমি জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে কোনোদিন কোনো স্বপ্ন দেখেননি? নারী অথবা পুরুষ, শিশু অথবা এমনকি আমাদের যারা ভাই বোনেরা তৃতীয় লিঙ্গের, তারাও স্বপ্ন দেখে। এবং স্বপ্নের ইনভেরিয়েবল আরেকটা কথা আপনারা লজ্জায় বলবেন না, স্বপ্ন নিয়ে একটা শব্দ আছে আমাদের, স্বপ্ন দোষ। এটার থেকেও খুব কম লোকে অব্যাহতি পায়। ফ্রয়েড বলছেন স্বপ্ন দোষটাই হচ্ছে স্বপ্ন গুণ, কারণ স্বপ্নের আনকনশাসের সার কথা হচ্ছে ওইটাই, ম্যান ইজ এ সেক্স বিং। এইটাই যে বলতে, এই জন্য একটা সেক্স আর সেক্সুয়ালিটি এক জিনিস নয়। তো অর্থাৎ স্বপ্নের কন্টেন্ট ইনভেরিয়েবলি আলেম সাহেব থেকে শুরু করে বাড়ির দারোয়ান পর্যন্ত সবারই স্বপ্ন হয় এবং স্বপ্ন দোষ হয়। কারো কাপড় ভেজে, কারো কাপড় ভেজে না, সেই প্রশ্ন নয়, বাট ইট ইজ এ ফ্যাক্ট অফ লাইফ। অনেক বলে ফ্রয়েডের বই বাবা এবং ছেলে একসাথে পড়তে পারে না, অশ্লীল অশ্লীল, চূড়ান্ত রকমের অশ্লীল, পাশে রাড নিয়ে বসে পড়া যায় না, এরকম বলে লোকে। কিন্তু রাড নয়, সাধু পুরুষকে পড়তে হয় এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে ফ্রয়েডের আবিষ্কার, যে অর্থনৈতিকভাবে মানুষ মানুষকে শোষণ করে ইত্যাদি আবিষ্কার করেছে না, কার্ল মার্কসরা সারপ্লাস ভ্যালু, ওইটা যেরকম গুরুত্বপূর্ণ আবিষ্কার, বিংশ শতাব্দীতে লোক আমাদের ফ্রয়েডের আবিষ্কারের সেরকম গুরুত্বপূর্ণ। এটা প্রথম স্বীকৃতি দিয়েছে কারা? শিল্পীরা, যাদেরকে সুররিয়ালিস্ট বলে তাদেরকে। সেইটা স্বীকৃতি দিয়েছে যারা পিকাসোর মতো তারা ছবি আঁকে, তারা সালভাদর দালির মতো এরা, আমরা ইউরোপে যাদের মডার্নিস্ট বলি। ধীরে ধীরে সমাজবিজ্ঞান এখনও প্রবেশ করেনি। আপনি দেখেন না, আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে ফ্রয়েডের একটি বই পড়ানো হয়। সোসিওলজিতে পড়ানো হয় না, অ্যানথ্রোপোলজিতে পড়ায়, কিন্তু বিকৃতভাবে ওইটাই, ওই অবচেতনটাই পড়ায়। মানে দে ডু নট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি অন্তপক্ষে 10টা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন ফ্রয়েডের কোনো বই পড়ানো হয় না, যদিও সেখানে 2টা সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। তারা কি পড়ায়, আমেরিকানরা যেটা পড়ায় সেটা কি, তারা নাম দিয়েছে কি সাইকোমেট্রি, ইকোনোমেট্রিক্সের মতো। মানুষের আইকিউ বলে একটা জিনিস আছে না, আপনার বুদ্ধির অঙ্ক কত, 160, 120, 130, এই সমস্ত করার। আমেরিকান ভালগারাইজেশন যেখানে গেছে, জাক লাকা সেখানে বিদ্রোহ করেছেন। আমি কী করে জাক লাকাকে পছন্দ করতে শুরু করেছি, তার কাহিনী হচ্ছে এটাই, 1990-এর দশক থেকে। যদিও বা তার নাম আমি 70-এর দশকেই শুনেছি। আমি মনে করতাম কি উনি ফ্রয়েড এবং লাকা এগুলো সব মার্কসের বিরোধী। না পড়ার যে ফল সেটা আমার হয়েছে। আমি 20 বছর এই শাস্তি পেয়েছি। যখন তার সাথে পরিচয় হলো 90-এর দশকে, আমি সংক্ষেপে বলছি, তখন আমি দেখলাম যে এই লোকের সাথে আমার আত্মীয়তা হলো কোথা থেকে। ইনি তো ক্যাথলিক খ্রিস্টান, আমি একটা নিম্নবর্গের বাঙালি মুসলমান, তার সাথে আমার আত্মীয়তা হলো কোথায়? আত্মীয় ওইখানেই এই যে আমেরিকান ভালগারাইজেশন অফ হিউম্যান রিয়ালিটি অথবা হিউম্যান ডিগনিটি। আমেরিকানরা একজন বই, বিএফ স্কিনার বলে একটা লোকের বই আছে, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা তো পড়বেন, বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি বইয়ের নাম। লাকা বলছে দেয়ার ইজ নাথিং বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। মানুষ তো মানুষের তার ফ্রিডম অ্যান্ড ডিগনিটি নিয়ে, আর আমেরিকানরা ওইটাকে প্রত্যেক মাসে করে, মানুষ তো একটা মেশিন মাত্র।
আমাদেরকে মেশিনে পরিণত করতেছে না? আপনারা কিউএস র্যাঙ্কিংয়ে যাচ্ছেন, আপনাদের বিশ্ববিদ্যালয় কী করে স্কোপাস ইন্ডেক্স জার্নালে লেখা ছাপাই আপনি দ্রুত প্রমোশন পাবেন, আমেরিকানরা যা চায় যেখানে গ্রান্ট পাবেন, একটা বৃত্তি পাবেন। এই জাঁতাকলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। জাক লাকা সাহেব এগুলো সব বিরোধী ছিলেন। তিনি আমেরিকা যেতে অস্বীকার করেছিলেন। তিনি মাত্র বুড়ো বয়সে 75 বছর বয়সে তাকে আমেরিকা টেনে নেওয়া গিয়েছিল একবার। 1966 সনে একবার গেছিলেন দি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে, আর 1975 সনে একবার গিয়েছিলেন। আমি এটা বললাম। তাহলে ফ্রয়েডকে আবিষ্কার করেছেন, আমি কথা এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসি। ফ্রয়েড আবিষ্কার করেছেন দি আনকনশাস, কিন্তু এর তাৎপর্য লোকে ভুলে গিয়েছিল। লাকা সাহেব এটাকে পুনরুদ্ধার করেছেন, তার নাম দিয়েছেন রিটার্ন টু ফ্রয়েড। এটা 1953 থেকে 1981 পর্যন্ত তিনি এগুলি পড়িয়েছেন। তাহলে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে লাকা সাহেবের অবদানটা কী? আমি এটাই বললাম, দি অরিজিনালিটি অফ জাক লাকাটা কী। উনি এই সাবজেক্ট কথাটা উনি আবিষ্কার করেছেন। ফ্রয়েডের রচনার মধ্যে আপনাদের আমি বলেছি কোথাও সাবকনশাস পাবেন না, অনুরূপভাবে সাবজেক্ট কথাটাও পাবেন না। কিন্তু ফ্রয়েডের লেখা থেকে এটা নিষ্পন্ন করেছেন লাকা সাহেব, যেহেতু তিনি ফিলোসফি পড়েছেন, ফিলোসফিতে সাবজেক্ট কথা আছে, সাবজেক্টিভিটি আছে, সাবজেক্ট আছে। তিনি দেখিয়েছেন আগে সাবজেক্ট বলতে দার্শনিকরা যে সমস্ত এলোমেলো কথা বলছেন, আরেকদিন কোনো আলোচনার সুযোগ হলে আমি বলবো কোন দার্শনিকদের কথা বলছি, যেমন হাইডেগার, কোন দার্শনিক কথা, যেমন উইটগেনস্টাইন, যারা এখানকার দর্শনের গ্রেট সুপারস্টার। লাকা সাহেব দেখলেন যে এরাও ফ্রয়েডের তাৎপর্যটা ঠিক বুঝতে পারে নাই। উনি তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, দে ইউজ দ্য ওয়ার্ড সাবজেক্ট বাট দে ডোন্ট নো হোয়াট দ্য সাবজেক্ট ইজ। তাদের কাছে সাবজেক্ট জিনিসটা রয়ে গেছে এক ধরনের এলোমেলো ভাব, পাগলামির মতো। লাকা সাহেব এটাকে পাগলামি থেকে ভালো এবং মন্দ অথবা রেশনাল অ্যান্ড ম্যাডনেসের মাঝামাঝি যে সীমান্ত, এটাই। এখন আমি বলি তাহলে সাবজেক্ট বলতে উনি কী বোঝাচ্ছেন। ধরেন আগে বলে মানুষ সাবজেক্ট হয় কখন? যখন আপনি একটা নাম গ্রহণ করেন। এই জন্য আমাদের জন্ম দুইটা। আনকনশাস ইজ নট বায়োলজিক্যাল ইনস্টিংক্টস, এটা যে কোনো প্রাণীর আছে। এই জন্য যাকে জিজ্ঞাসা করেন আনকনশাস কি গরুর আছে, সহজ প্রশ্ন, গরুর কোনো আনকনশাস নাই। অথবা বিড়াল বা কুকুরের আছে, নাই। কিন্তু তাদের কোনো কোনো লক্ষণ আনকনশাস আছে বলে মনে হয়। এর প্রভাব ফল কি? এটা হলো রেজাল্ট অফ ডোমেস্টিকেশন। আজ থেকে 10-12 হাজার বছর আগে মানুষ শুধুমাত্র কৃষি আবিষ্কার করে নাই, একই সাথে বন্য জন্তুকে গৃহপালিত করার সুযোগ নিয়েছে। এটা বলে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার। আগে মানুষ প্রকৃতি থেকে, আমরা কল্পনা করি প্রকৃতিতে যে ফলমূল এখনও আহরণ করি না আমরা, ফল এবং মূল চাষবাস শুরু যখন করেছে তখন মানুষ আস্তে আস্তে পশু পাখিকেও আয়সা গৃহপালিত করা শুরু করেছে। সব পশু কিন্তু পোষ মানেনি, আপনারা জানেন। ঘোড়া পোষ মেনেছে, বহু কষ্ট করে হলো, কিন্তু বাঘ মেনেছে বলে এখনও শুনিনি। তো মানুষ অনেক প্রাণীকে ঘরে এনেছে, হরিণ পালে অনেকে, কিন্তু এদের কিছু কিছু লবাব দিকে মানুষের মতো মনে হয়। লাকা সাহেব শেষ বয়স 1973 সনে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ফরাসি টেলিভিশনে, ওইটা একটা আলাদা বইতে পাওয়া যায়, টেলিভিশন নামে। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে সমস্ত পশু পাখি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থাকে তারা অনেকে মানুষের স্বভাব অর্জন করেছে। কিন্তু সহজ করে বলতে গেলে অন্যান্য পশুর কোনো আনকনশাস নাই। কেন? আনকনশাস ভাষার সাথে যুক্ত। ভাষা মানে সিম্বলিক সিস্টেম অথবা রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেভাবে বলেন। অনেক প্রাণী আজকে সিম্বলের মাধ্যমে চলে। আমরা বলে মৌমাছিরা এত পরিশ্রম করে এত সুন্দর করে চলে কিভাবে? ওইটা ইনস্টিংক্টকে তারা একটা রুলে পরিণত করেছে। কিন্তু মানুষ হচ্ছে যে তাহলে ভাষা কি, এই কথা বলতে হয়। লাকা বলছেন ভাষা বলতে অনেকে মনে করে যে মানুষ যেভাবে কথা বলছে সেটা। লাকা উদাহরণ দিয়ে বলছেন ভাষা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, কিন্তু যে কোনো শব্দের সমষ্টি না, যে উচ্চারণের সমষ্টি। সেটা কি? উচ্চারণ মাত্রেই ভাষা নয়, যে উচ্চারণ অর্থপূর্ণ হবে কিভাবে? এটা লাকার পক্ষে বলা সম্ভব হতো না যদি ফারদিনা দোসুসুরের আবিষ্কার না হতো। উনি বললেন যে একটা শব্দের থেকে আরেকটা শব্দের পার্থক্য করি কীভাবে আমরা? শুধু তার উচ্চারণগত বৈশিষ্ট্য দিয়ে। প্রকৃতি জগতে তাদের অবস্থান যেখানেই হোক না কেন, সব উচ্চারণ জগতে তাদের অবস্থান পাশাপাশি। যেমন ধরেন গাছ, গাছের সাথে নিকটবর্তী উচ্চারণ হচ্ছে মাছ, নাচ, সাঁচ, পাঁচ। আপনি এইভাবে বলবেন, কিন্তু বাস্তবটা কোথায় গাছ আর কোথায় মাছ এক জায়গায় হওয়ার তো কোনো দরকার নাই। নাচের সাথে তার কোনো যোগাযোগ নাই। তাহলে দেখা যাচ্ছে এই দুই জগৎ আলাদা জগৎ। একটা হচ্ছে ওয়ার্ল্ড অর চেইন অফ সিগনিফায়ার্স। লাকা সাহেব এটার নাম দিয়েছেন ইনান্সিয়েশন, মানে প্রোনাউন্সিয়েশনকে ইনান্সিয়েশন বলে। কিন্তু তার ফলে মাছ বললে আমরা মাছ বুঝি, গাছ বললে আরেকটা জিনিস বুঝি। এই যে বোঝাটা আমাদের, এটার নাম হলো মিনিং। এটার আরেকটা ইংরেজি নাম হচ্ছে সিগনিফিকেশন, আর একটা ফরাসি নাম হচ্ছে কি এর মিনিং ডিউ টু, এটাকে আরেকটা নাম দেওয়া যায় আটারেন্স। তাহলে আমি দুটো, একটা হলো আটারিং আর একটা আটারেন্স। ইনান্সিয়েশন, ইনান্সিয়েটেড, এগুলো একটু লিখতে পারলে ভালো হতো, কিন্তু আশা করি ক্ষমা করবেন আপনারা। আমি তো ইঙ্গিত দিচ্ছি, এখন
কি বলে গুগলের কারণে আপনারা টাইপ করলে সব পাবেন। মানে লাকা সাহেবের বক্তব্য হলো দি প্রাইমেসি অফ দ্য সিগনিফায়ার। আমি আমার বক্তৃতা শেষ করে আনছি, আর 10 মিনিটে শেষ করব। প্রাইমেসি অফ দ্য সিগনিফায়ার এই কথাটা তিনি প্রায় 20 বছর প্রচার করেছেন। যে ভাষা বুঝতে হলে উনি এটা বললেন কেন? তিনি যাকে গুরু মেনেছেন, সুইস লিঙ্গুইস্ট ফার্দিনান্দো সোসুর, উনি বললেন যে আমাদের প্রত্যেকটা শব্দকে দুভাগে ভাগ করা যায়, শব্দের উচ্চারণ এবং শব্দের অর্থ। এবং অর্থবহ শব্দ নিয়েই একটা শব্দের সাথে আর একটা শব্দের মালা গেঁথে আমরা ভাষা তৈরি করি, বাক্য তৈরি করি। হাইডেগার বলছেন দি সেন্টেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ হ্যাভ স্পোকেন এ কারেক্ট সেন্টেন্স, ইউ হ্যাভ স্পোকেন দ্য ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষায় আপনার প্রবেশাধিকার জন্মেছে কিনা যখন আপনি একটা সাথে বলতে পারেন। যেমন সব ভালোবাসা কি, আমি তোমাকে ভালোবাসি, একটা বাক্য হলো, কর্তা কর্ম এবং ক্রিয়া হলো। তো এই হিসেবে লাকা সাহেব বলেন এর আরেকটা আছে, তাহলে কে কার সাথে যুক্ত হয়? আমি তোমাকে ভালোবাসি, এটা যদি একটা বাক্য হয়, এবং শ্বশুরের মতে এখানে আমি মানে একটা লোককে বোঝানো হচ্ছে, তোমাকে আর একটা লোককে বোঝানো হচ্ছে, ভালোবাসা বলে একটা ক্রিয়াকে বোঝানো হচ্ছে। এবং এই তিনটা কিন্তু 3 জোড়া হয়। একটা উপরের দিকে থাকে আমি তোমাকে ভালোবাসি, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর আমি লোকটার সাথে তুমি লোকটা এবং ক্রিয়াটার সম্পর্ক আছে। শ্বশুরের বক্তব্য ছিল আমি তুমি অবিচ্ছেদ্য, আমি এবং আমার মিনিং অবিচ্ছেদ্য, উপরে নিচে। লাকা সাহেব বলে না, এটা উপরে নিচে, এটা বিচ্ছেদ্য। আমি যে একটা বার দিয়ে লিখি, এটা হচ্ছে বিচ্ছেদ্য। তাহলে লাকা সাহেবের বক্তব্য হলো গোটা আমি এবং আমার মিনিং, তোমাকে এবং তামাকের মিনিং, ভালোবাসি এবং ভালোবাসার মিনিং, এই 3টা ইউনিট নয়, এখানে ইউনিট 6টা। আমি উচ্চারণের সাথে তোমাকে উচ্চারণ এবং ভালোবাসি উচ্চারণের একটা প্রাথমিক সম্পর্ক আছে, কিন্তু তার সাথে আমাকে তোমাকে কোনো ফিজিক্যাল সম্পর্ক নেই। আমি তোমাকে ফিজিক্যালি স্পর্শ করতে পারি না, আমি তোমাকে ভাষা দিয়ে স্পর্শ করি। লক্ষ্য করার বিষয়, এই যে কোনো নাম দিয়েছেন প্রাইমেসি অফ দ্য সিগনিফায়ার। উচ্চারণটাকে বলছে সিগনিফায়ার, আর যেটা অর্থ এখানে পড়ছে এটা নাম সিগনিফায়ার। কিন্তু পৃথিবীতে এমনও উচ্চারণ আছে যাতে উচ্চারণ আছে কিন্তু তার কোনো সিগনিফায়ার নাই। এটাকে যখন উদাহরণ দিয়ে বলি, আপনি যখন বাড়িতে আসেন, আপনার স্ত্রী তো আপনাকে ভালোভাবেই চেনে। আপনি যখন আসা দরজা টোকা দেন, কে? আপনি বলেন আমি, সে চিনতে পারে কি গো আপনাকে? ওইটা আপনার সিগনেচার, ওইটাই সিগনিফায়ার। আর আপনাকে অটোমেটিক্যালি উনি চিনতে পারেন। কিন্তু যদি অপরিচিত কোনো বাড়িতে বলতে আমি মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, পুরো বলতে হবে, নাহলে আপনি সে চিনতে পারবে না। এই যে পরিচয় দেওয়ার যে ফারাকটা, এটাই লাকা গুরুত্ব দিচ্ছেন ফারাকের উপর। উনি বললেন এই কথা যে উপরের যে উচ্চারণ সেইটাই হচ্ছে নেতা, বাকিটা তার পরিণতি। লক্ষ্য করেন, ওইটা প্রণেতা, এটা পরিণতি। এটা আরেকটা উদাহরণ। এখন উনি শ্বশুর সাহেব কি বলেছিলেন? শ্বশুর সাহেবের বই যারা দেখবেন, কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, ইংরেজি অনুবাদ 2-3টা পাওয়া যায়, সেখানে দেখবেন উনি আঁকার সময় উপরে গাছের ছবি দিয়েছেন, নিচে লিখছেন ট্রি, আর্ব। তার মানে উনি মিনিংটাকে বড় করেছেন, শব্দটাকে মনে হচ্ছেন আনুষঙ্গিক। যাক লাকা সাহেব ঠিক এটাকে উল্টে দিচ্ছেন, এটা অনেকে খেয়াল করে না। লাকা বলে না, শব্দটাই প্রাথমিক, উচ্চারণটাই প্রাথমিক, গাছটা হলো, ছবিটা হলো মিনিং, এটা অপ্রাথমিক। এই শিক্ষা লাকা সাহেব প্রায় 16 বছর দিয়েছেন। আমি তো সেমিনার ধরে বলি, তার গোটা সেমিনার থেকে সেমিনার 9 থেকে সেমিনার 19 পর্যন্ত, এটা না সেমিনার 16 পর্যন্ত, এটা তার শুরু থেকেই। এই কারণে অনেকে বলেন লাকা সাহেব তো ভাষার উপরে এত গুরুত্ব দিয়েছেন, সেখানে সাবজেক্টের জায়গা কই? আমি নতুন যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই তার 16 নম্বর সেমিনার থেকে 27 নম্বর সেমিনার পর্যন্ত তিনি গুরুত্ব দিয়েছেন সাবজেক্টের উপর। কারণ একজন মানুষকে তো সারা জীবন পড়াইতে হয়েছে 50 বছর, কোন সময় কি বলেছেন এটা যারা গবেষণা করছেন তারা আরও বের করছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। উনি এরপরে বললেন কি, হ্যাঁ এটা ঠিক যে আমরা যখন ভাষায় প্রবেশ করি তখনই সাবজেক্টের জন্ম হয়, কিন্তু সাবজেক্ট ভাষার ভিতরে সীমিত নয়। তাহলে সাবজেক্ট কোথায়? সেটা আবার প্রেমে পড়ার পরে তারা জানে। আমি প্রেম ছাড়া কিছু উদাহরণ দিতে পারছি না। সেটা কি, আমি তোমাকে কী যে ভালোবাসি, এটা ভাষায় প্রকাশ করা যায় না, বলেন না? অথবা এমন দুঃখে পড়েছি, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই যে যখন আমরা সেই প্রান্ত সীমায় পৌঁছি, যখন ভাষায় আর প্রকাশ করা যায় না। বাংলা এক শব্দ কিন্তু আছে, বাংলা খুব একটা খারাপ ভাষা নয়। দর্শনকে নষ্ট করেছেন আপনারা, মানে চর্চা না করে। বাংলাকে বলে অনির্বচনীয়, যাহাকে বচনে রূপান্তর করা যায় না। অনির্বচনীয় শব্দটাকে আমি বানাচ্ছি, আছে তো, তাই না? আর আমরা বলি আমি কায় মন বাক্যে প্রার্থনা করি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, অথবা তোমারে সপিছন প্রাণ মন দেহ, এগুলি বলি না আমরা। তাহলে এইগুলো আলাদা করি কেন? আলাদা করা হচ্ছে এইটা আছে, কাজে দর্শন জিনিসটা ভাষা ছাড়া হয় না।
বাংলাদেশের দর্শনের প্রায় মৃত্যু হয়েছে এই জন্য যে বাংলাদেশের লোকেরা না জানে ইংরেজি, না জানে ফরাসি, না জানে সংস্কৃত, না জানে আরবি, না জানে ফার্সি, ওইগুলিতে তারা দর্শনের চর্চা করার চেষ্টা করেছে। এখানকার বড় বড় মুসলমান মৌলানাদের ত্রুটি হলো তারা এমন ভাষায় দর্শন চর্চার চেষ্টা করেছেন, তারা দেওবন্দ থেকে ফারাক হয়েছেন, তারা নদওয়া থেকে ফারাক হয়েছেন, নামের শেষে নদবি লেখে, এবং এখন আজকাল আমরা আজহারি লিখতেছি। খুবই ভালো, আপনি ইংরেজি শিখেছেন, তারা মৌলভী সাহেবরা দুইটা ইংরেজিও বলেন আমির হামজার মতো। কিন্তু সমস্যা হচ্ছে আচ্ছা জাকির নায়কের মতোই বলেন, আমি খুব মজা পাই আর কি। এই যে অর্থাৎ পুরনো জিনিসকে তারা নতুন ভাষায় বলার চেষ্টা করেন, কিন্তু মাতৃভাষা ছাড়া দর্শন চর্চা হয় না। যেমন উদাহরণ দিচ্ছি, ইউরোপে সপ্তদশ শতাব্দী হচ্ছে সেই পরিবর্তনের কাল যখন লোকে ল্যাটিন ছেড়ে ফরাসি, ইংরেজি ভাষা লেখা শুরু করেছে। এই দেখাতের কথাই লেখেন না, ইনি ডিসকোর্স অন মেথড এটা ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন, আবার মেডিটেশন লেখার সময় একটা আধা ল্যাটিন ভাষায় আধা ফরাসি ভাষায় লিখেছেন। নিউটন তার চেয়ে 50 বছরের ছোট, যে নিউটনের বই পুরোপুরি ল্যাটিন ভাষায় লেখা, ধীরে ধীরে এটা ইংরেজি হচ্ছে। অথবা স্যার টমাস মোরের বই ইউটোপিয়া, যেটা আমরা পড়ে এখন আমরা বিমোহিত হই, এটা ল্যাটিন ভাষায় লেখা। তো ইউরোপের ল্যাটিন চর্চা 16 শতাব্দীতে পুরোপুরি ছিল, সপ্তদশ শতাব্দী হচ্ছে পরিবর্তনের কাল। ফ্রান্স এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এই জন্যই আমি যখন শুরু করি আমার পিএইচডি থিসিস লেখার সময় আমি একটা বাক্য লিখেছিলাম, লোকে এই জন্য আমাকে এখনও দোষারোপ করে আমার প্রফেসররা। আমি বলছি ফ্রান্সে যা লেখা কোন ধরনের চিন্তাবিদ। আমি বলছি রনে দেকার্তের পরে 300 বছর পার হয়েছে, জাক লাকার মতো আরেকজন চিন্তাবিদ বের হয়নি। এটা ছিল আমি লিখেছিলাম যে জাক মারি এমিল লেকা মে বি দ্য অনলি ফিলসফার সিন্স দেকার্ত, এইভাবে আমি লিখেছিলাম। এটা অনেকে বলছে আপনি ঠিক করেছেন, ফ্রান্সে এত বড় বড় পণ্ডিত জন্মায় নাই। আমি যে সেটা অপ্রমাণ করার দায়িত্ব আপনার, আমারটা আমি দাবি করলাম, আপনারা দেখেন। আমি এখনও মনে করি যে জাক লাকা ইজ দ্য থিঙ্কার পার এক্সেলেন্স ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ফ্রান্স। কিন্তু এই লোককে ফ্রান্স একাডেমির সদস্য করেনি, কোনো পুরস্কার তাকে দেওয়া হয়নি। তাতে কি এটা চিন্তা জগতের নেতৃত্ব দিতে হলে আপনাকে পুরস্কার পেতে হবে না। এখন জাক লাকা ধীরে ধীরে এখন ইন্টেলেকচুয়াল সুপারস্টার হিসেবে পরিচিত হচ্ছেন, তার উপরে হাজার হাজার বই লেখা হচ্ছে। এটা কোনো বড় ব্যাপার নয়। আমি যে কথাটা শিখতে চাই, ফ্রয়েডের যে শিক্ষাকে মানুষ ভুলে গিয়েছিল সেটাই। তো এটার পরিণতি কী হবে আরেক দিনের আলোচনা হতে আমি এটা করবো। যেন জাক লাকার যে থিসিস, যে প্যারানয়েড সাইকোসিস, প্যারানয়া ইজ এ কাইন্ড অফ সাইকোসিস, উনি বললেন ইট ইজ দ্য এক্সাম্পলারি ফর্ম অফ সাইকোসিস অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ দ্য পার্সোনালিটি। মানে আমি অতি সংক্ষেপে বলে শেষ করছি। পার্সোনালিটি বলতে আমরা যে একজন ব্যক্তির আগে প্যারানয়েড সাইকোসিস সম্পর্কে পণ্ডিতদের, সাইকিয়াট্রিস্টদের শিক্ষা ছিল কি, বলা হচ্ছে কি আপনার ব্রেনের মধ্যে কোথাও অর্গানিক ডিফেক্ট আছে, লিশন আছে, যে কারণে কিছু লোক প্যারানয়েড হয়ে যায়। লাকা সাহেব দেখাচ্ছে এর সাথে অর্গানিক কোনো সম্পর্কই নাই। তো কী সম্পর্ক আছে? এটা হলো তার যে ডিজায়ার জেগেছিল সাবজেক্ট আকারে, সেটার সাথে রিয়ালিটি যখন মিল হয় না, তখন সে নিজে নিজের উপর প্রতিশোধ নিতে শুরু করে। একটা উদাহরণ দিচ্ছি, লাকা থিসিসের বিষয়বস্তু ছিল এক ভদ্র মহিলা, তার নাম ছিল মার্গারেট, কিন্তু তিনি থিসিসের জন্য তার ছদ্মনামে লিখছেন এই মেয়ে। এই মেয়ে মানে মাহবুবা, বিলাভেড। সেই ভদ্রমহিলা পরেও বেঁচে ছিলেন। তার সাথে আলোচনা করে লাকা সাহেব দেখেছেন তিনি কেন এই অপরাধটা করে। অপরাধ কি? ফ্রান্সের একজন নামকরা অভিনেত্রী, তিনি থিয়েটার মঞ্চ থেকে বেরিয়ে এসছেন, এর সাথে মার্গারেটের কোনো পরিচয় নাই, সে গিয়ে তাকে ছুরিকাঘাত করেছে হত্যার উদ্দেশ্যে, অ্যাটেম্প টু মার্ডার। তখন পুলিশ অ্যাপ্রিহেন্ডেড হার। এই 1932 সনের কথা, লাকা যে বছর থিসিস লিখেছে সেই বছরের ঘটনা, এটা 31-32-এর ঘটনা। তো মহিলাকে কারারুদ্ধ করা হয়। তার সাথে দীর্ঘ ইন্টারভিউ করার মাধ্যমে মনে টের পেলেন সে এটা, লাকা বলেছেন প্যারানয়া ইজ এ ফর্ম অফ সেলফ পানিশমেন্ট। কিন্তু ওই ভদ্র মহিলাকে সে নিজ বলে মনে করেছে। আমরা মনে হয় নিজে নিজে ছুরি কাটে না, কেউ কেউ সুইসাইডাল হয়, এটাও এক ধরনের সাইকোসিস। আরেকজনকে মায়েরা সে মনে করে সে এটা করেছে। আপনি বলেন যে পার্থক্যটা বুঝবেন কীভাবে? বোঝা গেল ওয়ান্স শি কমিটেড দ্য ক্রাইম শি ওয়াজ কমপ্লিটলি কিউরড অফ আর ডিমেনশিয়া আর ডেলিরিয়াম, শব্দটা ডেলিরিয়াম। এইটা হচ্ছে লাকার থিসিসের বিষয়বস্তু। এই থিসিসটা প্রায় 300 পৃষ্ঠার। এটা এখনও ইংরেজি অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, আমি এক খণ্ড ফরাসিতে পড়েছি, যেহেতু ফরাসি খুব ভালো করে বুঝি না বলে এখনও লিখি নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দোয়া করলে লিখব। আরেকটা প্রবন্ধ উনি লিখেছেন, ওই দুই ভগিনী পরের বছর, একজনের নাম হচ্ছে ক্রিস্টিন আর একজনের লিয়া, এদের পারিবারিক নাম হচ্ছে ফন পাপা, এদেরকে দি পাপা সিস্টার্সও বলে। এই তারা দুজনে মিলে তাদের এমপ্লয়ারকে খুন করেছিলেন। এইখানে লাকা দেখিয়েছেন সাবজেক্ট অ্যান্ড ইগোর যে দ্বন্দ্ব, সেটার মধ্য দিয়ে ইনি এটা বুঝেছেন। এর একটা লাকানিয়ান ব্যাখ্যার সিঙ্গুলারিটি হচ্ছে এই অপরাধ করার পরপরই তারা ভালো হয়ে যায়। তো এই জন্য উনি বলেছেন দ্য নেচার অফ দ্য কিওর টেলস ইউ অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ম্যালেডি।
এই জন্য বলছি এখন এইটা আবার অনুসরণ করছেন। আর একটু বলে রাখি আপনাদের, আমাদের বিখ্যাত ফ্রান্স ফানো গত বছর যা শতবর্ষ গেল, তিনি তার থিসিসের আকারে এটাকে পুরোপুরি ব্যবহার করেছেন। ওনার থিসিসের বিষয় আরও জটিল ছিল, সেটা আমি আর বলছি না। সেখানে দেখেছেন লাকার সাহেব যে বলছেন প্যারানয়ার পিছনে অর্গানিক মানে কোনো আঘাতের কোনো প্রমাণ নেই, এটা সম্পূর্ণই সোশ্যাল। সোশ্যাল মানে অর্ডিনারি অর্থে সোশ্যাল নয়, এটা হলো দি কনফ্লিক্ট বিটুইন দ্য ইগো অ্যান্ড দি সাবজেক্ট, যেখানে রিয়ালিটির সাথে আমরা সবসময় চাই আমি সুদূরেরও পিয়াসী, কিন্তু যে পিয়াস তো কখনো মিটবে না, তখন না মিটলে এটার কী সমাধান? অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। আরেকজনকে আঘাত করার মধ্য দিয়ে সে নিজেকেই পানিশমেন্ট করছে এবং নিজে এটার সমাধান বের করছে। তো লাকা সাহেবের থিসিস এইটা নিয়ে বের করার সাথে প্রকাশিত হয়, এবং ওই প্রবন্ধটাও দি ক্রাইম অফ দি পাপা সিস্টার্স, ওইটাও তিনি মিনোটার মানে সুরিয়ালিস্টদের পত্রিকায় প্রকাশ করেন 1933 সনে। তা আমার মনে হয় আমি আজকে যে বক্তৃতা করতে চাইছিলাম সেটা আপনাদেরকে লাকা সম্পর্কে আগ্রহী করার জন্য নয়, আপনারা সকলে আগ্রহী আছেন এটা জানি। দরজা যেটা খোলা আছে আবার খুলতে হবে না। আমার বক্তৃতাকে বলতে পারেন ইংরেজিতে বলে পয়েন্ট অফ ডিপারচার। আমি কোথা থেকে লাকা পড়া শুরু করব? আপনারা যদি মনে করেন যে তার 1932 সনের থিসিস থেকে পড়া শুরু করতে পারেন, অথবা তার শেষ জীবনে যে বইটা প্রবন্ধ সংকলন বের হয়েছে 1966 সনে, এটার নাম এক্রি, সিম্পলি নাম রাইটিংস। লাকার বইগুলোর নাম দেখলে বুঝবেন কোন ধরনের লোক ছিলেন। একটা বইয়ের নাম হচ্ছে তার সমস্ত প্রবন্ধের সংকলন, 35টা প্রবন্ধের সংকলনের নাম দিয়েছে এক্রি। ফরাসি ভাষায় এক্রি মানে রাইটিংস, লেখা। তারপর তিনি আরেকটা বক্তৃতা দিলেন, এটার নাম হলো টেলিভিশন। টেলিভিশনে একটাই বক্তৃতা দিয়েছেন উনি, একটা লং ইন্টারভিউ, সেটার নাম টেলিভিশন। আর একটা ফরাসি রেডিওতে একটা বক্তৃতা উনি দিয়েছিলেন, ওইটার নাম রেডিও ফোনি, মানে স্পিকিং ওভার দ্য রেডিও। ফোনি মানে আমি ওর সময় মনে করতাম শোনা, ফোনি মানে স্পিকিং, এই জন্য আমরা অ্যাংলোফোন ফ্রাঙ্কোফোন বলি। তো যা হোক, এই ভদ্রলোক সম্পর্কে বলে তো শেষ করা যাবে না, আপাতত কিন্তু সময় তো আমাকে শেষ করতে হবে। এখন আপনারা যদি অনুগ্রহ করে 2-1টা সাপ্লিমেন্টারি প্রশ্ন করেন আমি খুশি হব। আর যারা নতুন বই পড়তে চান তাদেরকে একটা বই আমি দেখাই, আমি একটা হ্যান্ড আউটের মধ্যে দিয়েছি, এইটা এই বছর বেরিয়েছে, এই বছর মানে 2025-এ, দি কেমব্রিজ ইন্ট্রোডাকশন টু জ্যাক লাকো। সহজ বই, ছাত্রদের পড়ার মতো। এটা যারা নতুন শুরু করতে চান তারা এটা দিয়ে শুরু করতে পারেন। ধন্যবাদ।